2 minutes. এখনো আরম্ভ হয়নি। Yes. Can start now. আমরা একটা দ্বিজেন্দ্র সঙ্গীত বলে এটাকে বলে। সো আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের একটা গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করব। আমি তাসনিম আপাকে রিকোয়েস্ট করেছিলাম গাওয়ার জন্য, এখন ঝর্ণা আপা জয়েন করেছেন। আরো কেউ যদি জয়েন করতে চান মোস্ট ওয়েলকাম। ফার্স্ট প্যারা এবং লাস্টের, যেটা সাধারণত গাওয়া হয় লাস্টের 2 প্যারা। আপা শুরু করি। 1 2 3 ঘন পুষ্পভরা যাহার মাঝে আছে এক ও সে পুষ্পে ভরা গুঞ্জরিয়া তারা এমন কোথাও খুঁজে পাবে না আমার জন্মভূমি আমার জন্মভূমি আমার জন্মভূমি। Thank you everyone. অনেক ধন্যবাদ সবাইকে। শুভ অপরাহ্ন। কিছুদিনের মধ্যে আমরা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করব। যে দেশকে হেনরি কিসিঞ্জার বটমলেস বাস্কেট ঘোষণা করেছিল, যে দেশকে পশ্চিম পাকিস্তান দমন ও ধ্বংস করতে চেয়েছিল, সে দেশ পাকিস্তানকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ছাড়িয়ে এগিয়ে গেছে। বাংলাদেশের নানান সমস্যা আছে, তা সত্ত্বেও IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ডেটা বেস এপ্রিল 2020 অনুযায়ী, আর আমি ওদের কথা বলছি, Bangladesh is one of the emerging and growth leading economies of the world and is also one of the next 11 countries having Asia's fastest real GDP growth rate. আমাদের অনেক কিছু আনন্দ করার কারণ আছে। কয়েকদিন আগে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন পালন করলাম। বঙ্গবন্ধুর রাজনৈতিক চেতনা আর ত্যাগের ফলে আমরা এই স্বাধীন রাষ্ট্র পেলাম। তার 7ই
মার্চের ভাষণ স্বাধীনতার ডাক ছিল, তাকে বিনম্র শ্রদ্ধা জানায়। এই মার্চ মাসে তাদেরকেও স্মরণ করি যাদের ত্যাগ, রক্ত, মৃত্যু, বেদনা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। সে লাখো শহীদ, বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধা, মা বোনেরা যারা অনেক কিছু হারিয়েছে, তাদের সবাইকে স্মরণ করে শ্রদ্ধা জানাই। এদের মধ্যে অনেক আছে যাদের আমরা নাম জানি না, হয়তো কোনোদিনও জানব না। আজকের অনুষ্ঠান বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মদিন, আর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে 1971-এর অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধ আর হারানো মুক্তিযোদ্ধার স্মরণে স্বরচিত কবিতা আর অনুদিত কবিতা পাঠের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান হবে। আশা করি সবাইকে ধন্যবাদ। জ্যাকি আজকে অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানকে ঠিকঠাক করেছে, অর্গানাইজ করেছে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে অনুরোধ করব অনুষ্ঠান পরিচালনা করার জন্য। কিন্তু তার আগে জ্যাকি, তুমি মার্চ মাসের 3 তারিখে যখন প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল, সে সম্পর্কে তুমি একটা কথা বলছিলে, যদি তুমি এখন একটু যদি বলো তাহলে অন্যরা জানবে কেন এই গানটা আমাদের জন্য এত গুরুত্ব রাখে। ধন্যবাদ। আমাদের মার্চ মাসটা, ধন্যবাদ আপা সুন্দর করে আমাদের অনুষ্ঠানটা সূচনা করে দেওয়ার জন্য এবং আমাকে অনুষ্ঠানটা পরিচালনা করার দায়িত্ব দেওয়ার জন্য। মার্চ মাসটা আমাদেরকে অগ্নিঝরা মার্চ বলতে হবে, কারণ এই মার্চ মাসে এত কিছু ঘটেছে আমাদের 1971 সালে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন তো রয়েছে, কিন্তু তার ছাড়াও আমাদের এই যে স্বাধীনতার প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানেই রচিত হয়েছিল। প্রথম কথা হচ্ছে 7ই মার্চের ভাষণ, যেটা আমাদেরকে উদ্বুদ্ধ করে, বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করে। এটা অবশ্য আরো অনেক পিছনে ফিরে তাকাতে হয় এই যুদ্ধের কথাটা, 47-এরও আগে, যখন থেকে বাঙালিদেরকে নিষ্পেষিত করা হচ্ছে এই এলাকার মানুষকে, তখন থেকে মানুষ নিজেদের একটা পরিচয়ের জন্য, আত্মপরিচয়ের জন্য সংগ্রাম করেছে। কিন্তু সেগুলো বাদ দিয়ে আমরা যদি শুধু যুদ্ধের দিকে তাকাই, তাহলেও 7ই মার্চের ভাষণ, তারপরে আমাদের 26শে মার্চে স্বাধীনতার ঘোষণা, এবং তারপরে হচ্ছে আমাদের এপ্রিল মাসে যেটা হলো আমাদের সরকার, প্রবাসী সরকার গঠন করা হলো। তার আগেই কিন্তু আমাদের এই যে পতাকাটা কেমন হবে, পতাকাটা, গানটা, আমাদের জাতীয় সঙ্গীতটা কি হবে, এগুলো নিয়ে আমাদের এক ছাত্র সমাজ অলরেডি কিন্তু তারা ব্লু প্রিন্ট এঁকে ফেলেছিলেন, এবং তারই প্রতিশ্রুতি আপারা, কিছু আমার সিনিয়র আপারা আছেন তারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3রা মার্চ হচ্ছে গিয়ে সবচেয়ে আগে পতাকা ওড়ানো হলো। যেই দিন পতাকা ওড়ানো হলো তার আগের রাতেই এই ছাত্র সমাজ বসে ঠিক করেছিলেন যে আমার সোনার বাংলাটা আমাদের জাতীয় সঙ্গীত হবে। তার সাথে আরো কিছু গান ছিল, তার মধ্যে আমরা আজকে যে গানটা গাইলাম সেই গানটাও তাদের লিস্টে ছিল, পুষ্প করা আমাদের এই বসুন্ধরা, এই জাতীয় সঙ্গীতটি। আমি এই ইনফরমেশনটাই তখন বলতে চেয়েছিলাম। আচ্ছা, এখন আমরা অনুষ্ঠানটা শুরু করব। ফরিদা মজিদ আপাকে আমি দেখতে পাচ্ছি না, এবং ঝর্ণা রহমান আপা আমাদের অনেক পুরনো গাথার মেম্বার, উনি এবার অনন্যা সাহিত্য পুরস্কার পেয়েছেন, তার জন্য তাকে অভিনন্দন জানাই। এবং তার 6টার সময় একটা মিটিং আছে বলে উনি আমাদেরকে একটু আগে ছেড়ে চলে যাবেন, সেই জন্য আমি তাকে ফ্লোরটা দিতে চাচ্ছি। উনি ওনার একটা কবিতা হয়তো পাঠ করবেন। না না, অনেক ধন্যবাদ। আমি কবিতা না, আমাকে বলা হয়েছিল যে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা, তো সেজন্য আমি ওই অভিজ্ঞতাটা ওইভাবে বলবো না। আমি প্রথমে একটা আনুষ্ঠানিকভাবে যেতে চাচ্ছি যে আজকে আমরা গাথার যে ভার্চুয়াল মিটিং সভায় আমরা সমবেত হয়েছি, এটি আমাদের জন্য নানান দিক থেকে অনেক তাৎপর্যপূর্ণ।
প্রথমত এই করোনার বিপর্যস্ত সময়ে আমরা কিন্তু পিছিয়ে নেই, যেখানে আমরা বাইরে যেতে পারছি না, বাইরে আগের মতন করে আমাদের উৎসব অনুষ্ঠানগুলো করতে পারছি না, সেখানেও আমরা পিছিয়ে নেই যে প্রযুক্তি ব্যবহার করে কিন্তু এর মধ্যে গাথার মানে পরিবর্তিত জীবনে পরিবর্তিত সময়কে সময়ের সাথে ভারসাম্য বজায় রেখে কিন্তু আবার অগ্রযাত্রা শুরু হয়েছে। এবং আজকের এই সভাটি আরো তাৎপর্যপূর্ণ এই জন্য যে আজকে মার্চ মাসে আমরা এই সভা করছি। আজকে 20শে মার্চ, আর মাত্র 5 দিন পরে 26শে মার্চ, যেটি কিনা আমাদের জাতীয় জীবনে এমনিতেই সবসময় একটি গুরুত্বপূর্ণ ডেট, যে তারিখ, কারণ এদিন আমাদের স্বাধীনতা দিবস। কিন্তু এবারে 26শে মার্চ আরো বেশি তাৎপর্যপূর্ণ এই জন্য যে এবারে সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ জন্মের পরে একটু আগে জ্যাকি বলছিল যে নিয়াজাপা বলছিলেন 50 বছর পেরিয়ে গেল। তো এই সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে এই মার্চ মাসের প্রত্যেকটা তারিখই হচ্ছে সুবর্ণ তারিখ। 7ই মার্চের ভাষণও সেই সুবর্ণ তারিখ, 17ই মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন গেল, সেটিতে জন্ম শতবার্ষিকী অতিক্রম করলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ। এরকম নক্ষত্রের মতো মুদ্রিত তারিখগুলো নিয়ে কিন্তু আমাদের আজকের মার্চ। কাজে এই মার্চে আমাদের আজকের যে সভাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেভাবে আমাদের প্রাণের আবেগকে, আমাদের ইতিহাস চেতনাকে, আমাদের দেশপ্রেমকে এই ভার্চুয়াল সভার মধ্যে যতটুকুই পারছি প্রকাশ করে আমরা কিন্তু মহাকালের খাতায় আমাদের এই দায়িত্বপরায়ণতা বলি, ভালোবাসা বলি, দেশপ্রেম বলি, এটার একটা স্বাক্ষর রাখছি। কাজেই এই সভা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসছি আমার পড়া প্রসঙ্গে। আমি মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি আমার একটি বই প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আমি নিতান্ত বালিকা, আমার বয়স 11 থেকে 12 এরকম বয়স। সেই সময় আমরা গ্রামে থাকতাম। তো ওই সময়টাতে মানে জনজীবনে, মুক্তিযুদ্ধে গ্রামীণ জীবনে কিরকম প্রভাব, একদিকে ভয়, ধ্বংস, আগুন, হত্যা, ধর্ষণ, এগুলোর ভয়, পাশাপাশি মানুষের জীবনও চলতো, সেখানে আনন্দ থাকতো, উল্লাস থাকতো, আর ছোটদের জীবন ঘিরে কি ধরনের চিন্তা ভাবনা থাকতো, কিভাবে তারা সেগুলো মোকাবেলা করতো, তাদের মনের মধ্যে কি ধরনের এগুলো প্রভাব বিস্তার করতো, এই সব জিনিস কিন্তু তখন আমি ওই সময় স্মৃতিগুলো চারণ করলে আমি সেগুলো পাই। সেটা নিয়ে আমি একটা বই লিখেছি। আমার বইয়ের নাম হচ্ছে যুদ্ধদিনের নীল খাতা। এটি সম্প্রতি প্রকাশিত হয়েছে, অবশ্য বাধাই ছাপা অবস্থা, আমার হাতে এসে এখনো পৌঁছায়নি। আমি প্রিন্ট একটা নিয়ে নিয়েছি, সেখান থেকে আমি একটুখানি অংশ পড়বো। এটা আমার জন্য অনেক আনন্দের যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে আমি মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে একটি স্মৃতি আখ্যান, স্মৃতি উপন্যাস লিখেছি, এবং সেখান থেকে আমি আনুষ্ঠানিকভাবে প্রথম এই গাথার এই সভায় পড়ছি। আমার এই বইটি কয়েকটা অধ্যায়ে বিভক্ত এবং প্রত্যেকটি অধ্যায়ের একটি শিরোনাম আছে। আমি একটা অধ্যায়ের অংশ বিশেষ পড়ব। অধ্যায়টির নাম হচ্ছে, বইটির নাম বললাম যে যুদ্ধদিনের নীল খাতা, আর এই অধ্যায়ের নাম সংক্রান্তির দিনগুলো। এখান থেকে আমি একটু অংশ পড়ছি। ৭১-এর যুদ্ধটা যেমন ছিল সর্বগ্রাসী, তেমনি ছিল সর্বব্যাপী। 25 মার্চ থেকেই পাকিস্তানি সেনাবাহিনী সারা দেশে চালাচ্ছিল হত্যা, ধ্বংস আর নির্যাতন। অসংখ্য গণহত্যা ঘটতে থাকে। বহু গ্রাম, জনপদ, মিল, ফ্যাক্টরি বোমা মেরে, গান পাউডার ছিটিয়ে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে থাকে। ওদের প্রতিহত করতে এদেশের সাধারণ মানুষকেও লাঙল জল, কাস্তে কোদাল, কাগজ কলম ফেলে যুদ্ধে নামতে হয়েছে। বাঙালি সৈনিকদের সাথে সাধারণ মানুষ মিলে গঠিত হয়েছে মুক্তি বাহিনী। মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে বিভিন্ন রণাঙ্গনে খান সেনাদের সাথে সামনাসামনি লড়েছেন, অপারেশন করছেন, মারছেন, মরছেন। চরমপত্রের ভাষায় পিচ্ছুদের হাতে মছুয়াগুলা বিভিন্ন অপারেশনের গাবুর মায়ের খাচ্ছে। সেসব খবর স্বাধীন বাংলার বেতার সহ নানাভাবে মানুষ জানতে পারত, কিন্তু ঘরে ঘরে অভাবের সাথে সমস্যা, সংকট আর বিপদের সাথে যে যুদ্ধ, তার খবর তো মিডিয়ায় প্রচার হতো না। সেটা টের পেত আক্রান্ত, নির্যাতিত, পলায়নপর কিংবা শরণার্থী মানুষ, আর টের পেত আমাদের মতো কঠিন পরিস্থিতিতে পড়া গৃহীজন। আমাদের পরিবারে আমার আব্বাই ছিলেন একমাত্র রোজগেরে ব্যক্তি। আমরা ভাই বোনরা সবাই ছোট ছোট, কেউ যুদ্ধে যায়নি, তাই সেদিক দিয়েও আমাদের কোনো দুর্ভাবনা ছিল না। মুক্তিযুদ্ধের প্রথম দিকে আব্দুল্লাহপুর, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ এসব জায়গায় হিন্দু বাড়িগুলোতে মিলিটারি হামলা ও কয়েকটি গণহত্যা সংঘটিত হলেও
গনাইসারের চোকদার বাড়িতে আমরা পুরো যুদ্ধকালই মোটামুটি নিরাপদে ছিলাম। ওই গ্রামটি ছিল আমার নানা বাড়ি, ওই সময় আমরা যুদ্ধের সময় ওই জায়গায় ছিলাম। তবু আতঙ্ক সবসময় মাথার উপরে শকুনের মতো ডানা মেলেছিল। কয়েকবারই খবর এসেছে মিলিটারি আসছে। একবার এমন নিশ্চিত খবর শুনে আমরা পালিয়ে যাওয়ার জন্য তৈরি হলাম। আমার সাধের সেলাই মেশিনখানা ছালায় ভরে মাটির নিচে লুকিয়ে ফেলা হলো, আর রেডিওটিকে একটা বাজারের ব্যাগে ভরে সঙ্গে নিয়ে নেব এমন পরিকল্পনা হলো। তবে এমন খবর শুনলেও শেষ পর্যন্ত কোনো আক্রমণ হয়নি। তারপরও আমরা সমস্যার অকুল পাথারে পড়ে যেন খাবি খেতে লাগলাম। অভাব আমাদের মাথার উপরে বিশাল বোঝার মধ্যে চেপে বসেছিল। আব্বা তখন বাড়ি এসে বসে আছেন, আয় রোজগার নেই, ধার দেনা করে কোনো মতে আম্মার ভাষায় নিড়িতিড়ি করে আমাদের সংসার চলছে। এর মধ্যে আম্মার দূর সম্পর্কের এক নানা তার 7-8 জনের বিশাল পরিবার নিয়ে আমাদের সংসারে এসে উঠলেন। তাদের সাথে একজন অবিবাহিতা তরুণীও। সে সময় এই বয়সের মেয়ে ছিল পরিবারের জন্য চরম বিপজ্জনক। খান সেনারা বয়সী থেকে 8 বছর বয়সিনী নারী থেকে 8 বছর বয়সী বালিকা পর্যন্ত কাউকে ছাড়তো না। আর তরুণ যুবা মেয়ে দেখলে ওদের নোলায় জল ঝরতো, গণধর্ষণের অভিশাপ নেমে আসতো তার উপর। আম্মার সেই নানারা খুব সম্ভবত থাকতেন ফতুল্লা কিংবা ঢাকার কাছাকাছি কোনো গ্রামে, নিশ্চিতভাবে এখন মনে পড়ছে না। তবে তারা পালিয়ে এসেছেন কারণ সেখানে মিলিটারি ক্যাম্প হয়েছে, নির্বিচারে ধরে নিয়ে যাচ্ছে মানুষ, মেয়েদের নির্যাতন করা হচ্ছে, মেরেও ফেলা হচ্ছে। ওরা আমাদের কাছে প্রায় 2 সপ্তাহ থাকলেন। ভীষণ কঠিন ছিল সে কটা দিন। আম্মার কোলে দুধের বাচ্চা, জরায়ু সমস্যার কারণে চলতে ফিরতে কষ্ট, সংসারে প্রয়োজনীয় কাজ করাই তার জন্য কঠিন। ওদিকে আব্বার হাতে তখন টাকা পয়সা একেবারে নেই। ফলে আমাদের সহ মোট 16-17 জন মানুষের 3 বেলার খোরাক জোগাতে আব্বা আম্মার নাভিশ্বাস উঠতে লাগলো। যত দুর্যোগ দুর্বিপাকই থাকুক, আম্মা প্রতিদিন সকালে উঠে নামাজ পড়তেন। জায়নামাজে বসে বালিশের উপর কোরআন খুলে বসতেন, তারপর গুনগুন সুর করে পড়তেন। বেহেশতের মৌমাছির মতো মৃদু শব্দ করে আম্মার কোরআন পাঠের গুঞ্জন সারা ঘরে উড়ে বেড়াতো। আমরা তখনও বিছানায় এদিক ওদিক চিৎকার হয়ে পড়ে পড়ে ঘুমাতাম। কখনো ঘুম ভেঙে গেলেও চোখ বুজে আম্মার কোরআন পড়ার গুঞ্জন ধ্বনিতে ঢুকে পড়তাম। পড়া শেষ করে আম্মা আমাদের মুখে ফুঁ দিতেন, বিড়বিড় করে দোয়া পড়তেন। আম্মার ফুঁর মধ্যে একটা মা মা গন্ধ পেতাম। টুক করে চোখ খুলতাম, ঘুমটার ঘেরাটোপের ভেতর আম্মার প্রার্থনা উজ্জ্বল সৌম্য মুখ। কোরআন চুমু দিয়ে একবার 2 কোনা চোখে ছুঁয়ে, আরেকবার কপালে ও মাথায় ছুঁয়ে গিলাফ বাঁধতেন। গিলাফের কোনায় লাগানো দীর্ঘ সুতলি আম্মা আনমনে পেঁচিয়ে পেঁচিয়ে গিলাফ বাঁধতেন, আর তার মুখে একটু একটু করে ঘনিয়ে আসতো চিন্তার ছায়া। এর পরের পর্বই তো সকালের নাস্তা বানানো। কি হবে সকালের খাওয়া? আটা রুটি আমরা স্বাভাবিক সময় খেলেও গ্রামে রুটির অতটা চল ছিল না। আটা গম এসব খুব একটা পাওয়াও যেত না। গ্রামে সকালবেলা তাই ভাতই চলতো। আমি বাসি চুলোর ছাই তুলে লাকড়ি খড়ি গুছিয়ে আম্মার কাজ এগিয়ে রাখি। আম্মা ঘটপট ঘেঁটে বউয়া খিচুড়ি, কাজির ভাত অথবা গরম ভাতে সরিষা কিংবা রসুন মরিচ ভর্তা কিংবা ডাটা, নারকেলি কচু অথবা শাপলার কৌড়া করে ফেলতেন। শরণার্থীদের সামনে সাজিয়ে দিতেন সেই সামান্য আয়োজন। মুহূর্তে ফুরিয়ে যেত সব। আমি এইটুকু পড়লাম অংশ বিশেষ। অনেক ধন্যবাদ আমাকে পড়ার সুযোগ দেওয়ার জন্য। সুন্দর। জ্যাকি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে কিছুক্ষণ আগে। জ্যাকি আনমিউট করো। আপা আছি আমি এখন। তাসনিম সিরাজ মাহবুব আপাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। ঝর্ণা আপার লেখাটা খুবই গোছানোই হওয়ার কথা। ওনার মতো লেখিকা তো চমৎকার লেখেন। আমার এটা কিন্তু খুবই যাকে বলে এলেবেলে ভাবনা। আমি বলেছি যে আমি আমার স্বাধীনতা যুদ্ধের স্মৃতি শেয়ার করব। সত্যি কথা বলতে কি, আমার কাছে স্বাধীনতা যুদ্ধর ব্যাপ্তি কিন্তু অনেক বড়। 1930-এর দশক থেকে আজ পর্যন্ত আমি স্বাধীনতার ধারণার
প্রথম হাতে খড়ি আমার বাবা মা এবং আমার দাদির কাছে, যাকে আমরা দাদু বলতাম। তো আমি মানে পর্যায়ক্রমে সেই সময় থেকে শুরু করব। আমার দাদা এবং দাদু, আমার দাদা ছিলেন ক্রিমিনাল লয়ার। ওনারা খুব সক্রিয়ভাবে সেই 30s and 40s ইংরেজ খেদাও আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আমাদের বাড়িতে ছোটবেলা একটা চরকাও দেখা যেত, যেটা দিয়ে ওই সময় আমার দাদি খাদি বানাতেন সুতা কেটে, এবং সেটা দিয়ে পাঞ্জাবি বানিয়ে দিতেন আমার দাদাকে। তখন নারীরা তো একেবারেই অন্তঃপুরবাসিনী ছিলেন। তো সেই যুগটাতে আমার ছোট চাচার জন্ম ওই সময়টাতে। আমার দাদা তার নাম রেখেছিলেন আজাদ। উনাদের যে স্বাধীনতার যে স্বপ্নটা, আমার দাদা সে দেখে যেতে পারেননি, কারণ 47-এই উনি মারা যান নভেম্বর মাসে। সো কয়েকটা মাসের জন্য দেখতে পেরেছেন। সো দাদু সবসময় উনার সঙ্গী থাকতেন। একবার একটা মিছিল হচ্ছিল, আমি কিন্তু সিলেটের কথা বলছি, আমার বাড়ি সিলেট, আমার জীবনের একটা বড় অংশ সিলেটে কেটেছে। তো শহরেই থাকতেন, আমার দাদার বাসা ছিল নাগরকুলে। তো ওখানে একটা ওই ইংরেজ বিরোধী একটা মিছিল হচ্ছে, সেখানে মাত্র হাতে গোনা দুজন মহিলা। একজন হলেন আমার দাদু, আর আরেকজন হলেন তখন যিনি পাবলিক প্রসিকিউটর ছিলেন, সবাই উনাকে পিপি সাহেব বলতেন। তো এই পিপি সাহেবের স্ত্রী। তো এইসব গল্প তো সবই মুখে শোনা। শুনলাম যে তখন যারা বড় বড় গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তারা একদিন এক আলোচনায় বসলেন এবং বসে বললেন যে ইসলাম তো বিপন্ন। যে কিভাবে ইসলাম বিপন্ন? যে গোলাম আজহার চৌধুরীর মতো বড় জমিদারের মেয়ে এবং সিরাজুল ইসলাম কি সিরাজউদ্দিন চৌধুরীর স্ত্রী, উনি এবং পিপি সাহেবের ওয়াইফ, এরা কিনা রাস্তায় নেমে মিছিল করে, তাতে কি যে তাদের আপদমস্তক ঢাকা। তো ওই একটা ভয় তো ছিল, যেটা কখনোই পরোয়া করেনি আমার পরিবার। এবং সবচাইতে মজার ব্যাপার হলো যে পুলিশ এসে পুরুষদেরকে ধরে নিয়ে গেল, এই দুই মহিলাকে তো একটা কি করবে। এটা হচ্ছে লেট 30s এর ঘটনা। তখন যেটা হলো, আপনারা যারা সিলেট শহর চিনেন, ওই সময়টাতে মানে হ্যাঁ, জ্যাকি চিনে আমি জানি, কোন ও আমার দেশি বোন। তো এমসি কলেজ যখন, যেটা এখন একেবারেই শহরের অংশ, তখন কিন্তু এটা অনেক দূরের একটা ব্যাপার ছিল। যেরকম এককালে ঢাকায় ধানমন্ডি থেকে বনানী যাওয়া, সে কি ব্যাপার যে বনানীতে শিয়াল ডাকে, এরকম। এমসি কলেজ অনেক দূরের একটা জায়গা ছিল। সেই দুই মহিলাকে কি করা যাবে, সম্ভ্রান্ত বংশের দুই মহিলা এখানে মিছিল অংশগ্রহণ করছেন। সেই ইংরেজ আমলের যে পুলিশ ছিল, তারা আমার দাদুকে আর সেই পিপি সাহেবের ওয়াইফকে ধরে এমসি কলেজের ওখানে ফেলে আসলো, জিপে তুলে ওখানে ওনাদের ছেড়ে দিল, বললো আপনারা এখন হেঁটে বাসায় যান। ওটাই ছিল ওনাদের শাস্তি, কারণ ওনাদের তার কিছু করা যাবে না। আমার দাদার দ্বারা খুব হেভিলি মানে ইনফ্লুয়েন্স ছিলেন আমার দাদুর ভাই মাহবুবুর রব চৌধুরী। উনি, উনাদের বাড়ি ইন্ডিয়াতে। আসলে আমার নানা বাড়ি দাদা বাড়ি দুটাই, দাদি বাড়ি আমার নানা বাড়ি দুটাই ইন্ডিয়ার যে অংশটা সিলেটে, বা সিলেটের যে অংশটা ইন্ডিয়াতে ছিল, আসাম, করিমগঞ্জ, গৌহাটি, এইসব এরিয়াতে ওনাদের বাড়ি। তো আমার দাদুর ছোট ভাই, ওনার নাম মাহবুবুর রব চৌধুরী, উনি স্বদেশী আন্দোলনে এত প্রত্যক্ষভাবে যোগাযোগ জড়িয়ে পড়েছিলেন যে স্বাধীনতার পরে ভারত সরকার উনাকে স্বদেশী খেতাবের জন্য যে তাম্র ফলকটা দেয়া হয় সম্মাননাস্বরূপ, সেই তাম্র ফলক, একটি শাল এবং আরো অনেক সুযোগ সুবিধার সাথে আজীবন পেনশন দিয়েছিল। সেটা দাদা যতদিন বেঁচে ছিলেন উনি পেয়েছেন। তারপরে দাদার ওয়াইফ, উনিও মনে হয় প্রায় বছর 15-20 আগে মারা গেছেন, উনিও সেটা পেয়েছেন। মানে একেবারে কাগজে পত্রে স্বদেশী আর কি। তো এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আমার বাবা যখন ইন্টারমিডিয়েটে পড়েন, আমার বাবা স্কুলে থাকতে আমার দাদা মারা যান 1947-এ। আমার বাবা যখন কলেজে পড়েন তখন বললো হলো যে এয়ারফোর্সের লোক নিবে। তো যাই হোক, আমার বাবা পাকিস্তান এয়ারফোর্সে ভর্তি হলেন এবং ক্যাডেট হিসাবে, এবং উনি বেশ ভালোই করছিলেন। তো যখন ওনার ট্রেনিং এর একদম শেষ পর্যায়ে উনি, তখন সেই কাফেটেরিয়াতে এক অবাঙালি অফিসারের সাথে, মানে তার মতো আরেক ক্যাডেটের সাথে বাবার ঝগড়া লাগলো, এবং সেই লোক উঠে বললো যে তোমরা বাঙালিরা তো গাদ্দার। তো বাঙালিরা গাদ্দার বলায় আমার বাবা তো তার সাথে হাতাহাতি শুরু করে দিলেন।
এটার ফলে যেটা হলো যে আমার বাবার কমিশন র্যাঙ্ক পেলেন না। এই হচ্ছে আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড। আমি ছোটবেলায় এই গল্প শুনতাম যে আমার দাদু একজন নির্ভীক মহিলা। ওরে বাবা, তোমার দাদি যে কি সাহসী মহিলা, সে ইংরেজের আমলে মিছিল করেছে, ফেলে রেখে এসেছে এমসি কলেজের এইখানে, চরকা কেটেছে, এই করেছে সেই করেছে। তখন কিন্তু এত কিছু বুঝতাম না, এখন বুঝি। তারপরে যেটা হলো 1971-এ আমার বয়স ছিল 6+। আমি ওই সময়টাতে ঢাকায় ছিলাম, মার্চ মাসে, কিছুই বুঝতাম না। আমি পড়তাম হলো ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, হ্যাঁ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে। আমার ক্লাসমেট ছিল শেখ রাসেল। তো আমি তো শেখ মুজিবও চিনি না, কিছুই চিনি না। আমি খালি দেখি আমার ক্লাসে মাঝে মাঝে একটা ছেলে ক্লাস করতে আসে, কিন্তু সে যখনই আসে তার সাথে কাপড় পরা, সাদা শাড়ি পরা 2জন মহিলা আসে। তো আমি একদিন বাসায় এসে বলছি যে ফুপু, এরকম একটা ছেলে আমাদের সাথে আসে, পড়ে, ও মাঝে মাঝে আসে, ওর সাথে লোক আসে। তো বলে কি, কে ছেলেটা? আমি বললাম তা তো জানি না, সবাই বলে শেখ মুজিবের ছেলে। তো সেটা নিয়ে আবার বাসায় একটা কি, কারণ আমি তখন আমার ফুপুর বাসায়, আমার ফুপাও খুব অ্যাক্টিভ একজন পলিটিশিয়ান ছিলেন। উনি ইনফ্যাক্ট সরওয়ার্দী ক্যাবিনেটে মিনিস্টার ছিলেন, এবং শেখ সাহেবের সাথে ওনার এমন সম্পর্ক ছিল যে শেখ সাহেব উনাকে ডাকতেন নুরু ভাই, আর ফুপা শেখ সাহেবকে ডাকতেন মুজিব। তো বিভিন্ন বড় বড় নেতাকে আমার ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে, তার মধ্যে একজন ছিলেন মৌলানা ভাসানী। তো যাই হোক, যখন আমি বাসায় এসে বসলাম, শেখ মুজিবের ছেলে আমার সাথে পড়ে, আমি কিছুই বুঝলাম না, কিন্তু সবাই দেখলাম এটা নিয়ে বেশ একটা আলোচনা হচ্ছে। আমার ফুপুর 2 ছেলে, তখন তারা বেশ বড় বড়, একজন ম্যাট্রিক পাস করেছে, একজন ইন্টারমিডিয়েট পাস করে বুয়েটে ভর্তি হয়েছে। এরা সবাই দল বেঁধে 7ই মার্চের ভাষণ শুনতে গেল। আমি তো এগুলো কিছুই বুঝি না, এখন গিয়ে বুঝতে পারছি। তারপরে সেই বাসায় সেটা নিয়ে বিশাল একটা আলোড়ন আর কি। ফুপা তো নিজে রাজনীতিবিদ, তারপরে ভাইদের নিয়ে সব আলোচনা হলো। 25শে মার্চের রাতে আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে শুনলাম বাসার মধ্যে বেশ কমোশন, মানে আমার বয়স তখন 6:30, মানে এমন একটা কমোশন হচ্ছে যে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে গেলাম, আমি উঠে গিয়ে দেখলাম যে ড্রয়িং রুমে আমার সেই কাজিন, আমার ফুপা ফুপু সবাই সজাগ, এবং অনেক আলোচনা হচ্ছে। এবং আমাকে সবাই বললো, তুমি এখানে কেন, তুমি শুতে যাও। আমি বললাম যে না, আমি যাবো না, তোমরা সবাই জেগে আছো, তোমরা কি করছো, আমি তোমাদের সাথে দেখব। তারপরে যাই হোক, পরে আমাকে সিলেটে পাঠিয়ে দেওয়া হলো আমার বাবা মার কাছে, লেখাপড়া বন্ধ। সেই 9 মাসে যেটা করলাম, আমার বাবা মা আমাকে বাসায় পড়ালেন। 72 সালে আমার ক্লাস 2-তে ভর্তি হওয়ার কথা, কিন্তু সিলেট গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে ক্লাস 2 ছিল না, শুরুই হয়েছিল ক্লাস 3 থেকে। আমাকে কিন্তু ক্লাস 1-এর জন্য যা পড়ালেন, সেই অভিজ্ঞতা দিয়ে আমি সরাসরি ক্লাস 3-তে ভর্তি হয়ে গেলাম। আমাদের রুটিনটা ছিল এরকম, আমার ছোট একটা ভাই ছিল, আমার 4 বছরের ছোট। তো আমাদের কাজ ছিল পড়ার বই পড়া, গল্পের বই পড়া, আর জুতার বাক্সের ভিতরে ছোট্ট ছোট্ট কাপড়ের পুতুল বানিয়ে সেগুলোর ঘর সংসার করানো, মাঝে মাঝে পুতুলের বিয়ে দেয়া। ছোট ছোট টাকা বিস্কিট পাওয়া যেত, ছোট্ট ছোট্ট কয়েনের মতো, ওগুলো দিয়ে আমরা পুতুলের বিয়ে দিতাম। এবং খুব মেমোরেবল একটা ঘটনা হচ্ছে, যুদ্ধের শুরুর দিকে ওই যে ঝর্ণা আপা যে বললেন যে আত্মীয়র এক ফ্যামিলি, তো ওরকম একটা ফ্যামিলি আমাদের বাসায় আসলো। ওনারা আম্বরখানায় থাকেন মেইন রোডের উপরে, আর আমরা আম্বরখানায় থাকি একটু ভিতরে। নিয়ে আসলো, স্বামী স্ত্রী দুজনেই আমার আত্মীয়। স্ত্রী যিনি আপা, আপার 2 মেয়ে, এবং আপার একদম অ্যাডভান্স স্টেজ প্রেগন্যান্সি। সেই অবস্থায় নিয়ে আসলো, কারণ ওনারা রাস্তার পাশে ওইখানে সেফ ফিল করলো না। এখন প্রচুর গোলাগুলি হচ্ছে, বম্বিং হচ্ছে, কি করা যায়। তারপরে রাত্রে শোয়া হলো কেন আমি জানি না, কিন্তু কিছু বাচ্চা কাচ্চাদের কিন্তু খাটের নিচে শোয়ানো, আমি এখনো জানি না সেটা কি কারণে। যাই হোক, পরের দিন তারা চলে গেলেন গ্রামের বাড়িতে। তো ওনার তো যাওয়ার অবস্থা নাই, ওনাকে হলো, আমাদের সিলেটে এটাকে বলে পোলো, মাছ ধরার একটা জিনিস। ওই পোলোর মধ্যে করে কাঁধের মধ্যে ভারের মতো ভাড়া দিয়ে বহন করে ওনাকে নিয়ে যাওয়া হলো। তখনই ওনার 3য় মেয়েটা হলো। তো আমার বাবা খালি বলতেন যে এইটা কি সেইটা নাকি রে, যেটার পোলোর মধ্যে জন্ম হয়েছিল। তো এইটা একটা জিনিস দেখেছি যে একদম অ্যাডভান্স স্টেজের একজন মহিলাকে নিয়ে তার ফ্যামিলি কিরকম টেনশনে আছেন। আমার বাবার বয়স তখন 39। আমার বাবার মনে একটা দুঃখ ছিল যে উনি যেতে পারছেন না, কারণ আমার মায়ের ফ্যামিলি তখন সবাই ইন্ডিয়াতে, ইন্ডিয়ান সিলেটে। আর আমরা ছোট ছোট, আমরা ভাই বোন ছোট ছোট। আমার মার বয়স তখন 25। She was extremely beautiful. কার কাছে রেখে যাবেন, কে দায়িত্ব নেবে? যেই কারণে বাবা যেতে পারেননি। আমরা 9 মাস আপা একটু ইন্টারাপ্ট করতেছি, আপনি একটু
একটু আগে নিয়ে আসেন। জি জি। হ্যাঁ, সো বাবার এই একটা ক্ষোভ ছিল যে উনি যেতে পারেননি পরিস্থিতির শিকার হয়ে। আরেকটা স্মৃতি আছে সেটা হলো ট্রেঞ্চের, যে বম্বিং হতো, ট্রেঞ্চ কেটে রাখা হতো। আমাদের একটা এল শেপের ট্রেঞ্চ ছিল, তা আমাদের সবসময় জিনিস রেডি থাকতো। যখনই সাইরেন বাজতো আমরা ট্রেঞ্চে গিয়ে ঢুকে যেতাম, বাবা ওনার পড়ার বই নিয়ে যেতেন, আর আমি আর আমার ভাই আমাদের যত খেলনা টেলনা, কবিতার বই টই এগুলো নিয়ে যেতাম। এই স্মৃতিগুলি আমার কাছে একদমই স্পষ্ট। আমার পরিবারের অনেকে মুক্তিযুদ্ধে গেছেন, তো মাঝে মাঝে তারা চিঠি পাঠাতেন, ফেরিওয়ালা আসতো, মাছওয়ালা বা সবজিওয়ালা, তারপরে এসে ইতিউতি তাকিয়ে বাসায় ঢুকে একটু কথাবার্তা বলে নিচে থেকে চিঠি দিত। এটাই ছিল যোগাযোগের একমাত্র উপায়। আর যেটা মানে আমার যে অভিজ্ঞতাটা কিছু দেখে কিছু শুনে আগে এবং পরে, আমার ইমিডিয়েট ফ্যামিলির মধ্যে আমার এক মামা শহীদ, এক মামা বীর বিক্রম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছেন, আর এক ভদ্রলোক খুবই নিভৃতচারী একজন মুক্তিযোদ্ধা যিনি পরবর্তীতে আমার জীবন সঙ্গী হন। উনি মুক্তিযুদ্ধের কথা কখনো বলেন না। কেউ মেয়েরা জিজ্ঞেস করলে, পিড়াপিড়ি করলে বলেন। আমি অনেকবার ওনাকে বলেছি যে তুমি একটু বলো না, আমরা একটু স্মৃতি কথা লিখি। তো ওনার বক্তব্য হলো যে কি নিয়ে কথা বলবো, আমরা তো এই দেশ পাওয়ার জন্য যুদ্ধ করিনি। তাই এক কথায় উনি সব কথা শেষ করে দেন। কিন্তু যেটা হয়েছে যে আমার ফ্যামিলির দুই সাইডেই বিদেশে থাকেন। আমাদেরকে বলা হয়েছে যে তোমাদের জন্য অ্যাপ্লাই করব ইমিগ্রেশনের জন্য, আমরা দুজনেই না করে দিয়েছি। আমাদের বক্তব্য হলো যে আমাদের দেশ যত খারাপ অবস্থাতেই থাকুক, এটা আমার দেশ, এবং এই দেশটা পাওয়ার জন্য অনেকে অনেক মূল্য দিয়েছে। আমাদের মতো এরকম লাখো লাখো ফ্যামিলি আছে যারা অনেক বড় বড় মূল্য দিয়েছে, এবং সেই মূল্যের বিনিময়ে যে দেশটা পেয়েছি সেটা ছেড়ে যেতে চাই না। সো আমার খুব মনের একটা দুঃখ যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমার বড় মেয়েকে আমি ধরে রাখতে পারিনি, সে আমেরিকা পড়তে গেছে এবং ইভেন্চুয়ালি সে কানাডায় মাইগ্রেট করেছে। আমার ছোট মেয়ে, তাকে অনেক দিন থেকে আমি পটাচ্ছিলাম যে মা তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো আমি খুব খুশি হব। বলতে বলতে ছোট মানুষ কিছু তো বোঝে না, আবার 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলনে আমাদের ছাত্রদেরকে নির্মমভাবে পেটানো হলো, তার মধ্যে এক ছাত্র তো আমার সরাসরি ছাত্র, নূর, আমাদের ডিপার্টমেন্টের। আমার মেয়ে জাস্ট এসে আমাকে বলল, মা তুমি কি চাও এই দেশে আমি পড়ি যেখানে পুলিশরা ছাত্রদের পেটায়? এরপরে আমার আর কোনো কথা ছিল না, সো আমি মত দিয়ে দিয়েছি। কিন্তু আমি মনে করি এটা আমাদের একটা ব্যর্থতা যে আমাদের ছেলেপিলেকে আমরা সেই দেশে ধরে রাখতে পারছি না যেই দেশটার জন্মের জন্য অনেক রক্ত দিতে হয়েছে, অনেক মা বোনের সম্ভ্রম হারাতে হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক একটা বিরাট মূল্যের বিনিময়ে আমরা পেয়েছি। সো এই ব্যর্থতার ক্ষোভটা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা, খুব সুন্দর একটা প্রাঞ্জল আমাদের উপস্থাপনা করলেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এগুলো একটু লিখে আপনি অল্প অল্প করেই লেখেন, লিখে এটাকে কোনো একটা রূপ হয়তো পরে আপনি দিতে পারবেন, আমাদের এটা জানা। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমাদের আপা 5 মিনিটের কিন্তু একটা ব্রেক হবে না নামাজের, সেটা 6টা সেটা অনেক বাকি, সেটা হবে 6টা 15-16 দিন। এখন আমি আফরোজা আপা আমাদেরকে, আপা আমরা কিন্তু একটু লিখিত চাই, যারা যারা আজকে কথা বললেন তাদের একটু যদি আমাদের একটা ছোট করে শর্ট করে একটা লিখে পাঠিয়ে দেন। পিডিএফ না পাঠাতে পারেন, এমনি টেক্সট পাঠালেও হবে, আমরা পিডিএফ করে নেব, কিন্তু আপনারা একটু আমাদেরকে দিলে আমাদের জন্য খুব সুবিধা হয়। আমি এখন আফরোজা পারভিন আপাকে, উনি প্রথম থেকেই আমাদের বলে রেখেছেন যে উনি ওনার একটু স্মৃতিচারণ করবেন, খুঁজে ফিরে থাকলে আপারটা আমরা একটু শুনবো। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর ঝর্ণা যেমন বললো যে ও মুক্তিযুদ্ধের উপর একটা বই লিখেছে, তো আমিও গাথার মেম্বারদের একটু জানিয়ে রাখতে চাই যে এই মেলায় আমার 5টি বই বেরিয়েছে, মানে কিছু বেরিয়েছে, কিছু বেরোনোর পথে। তার মধ্যে 2টি বই সরাসরি বঙ্গবন্ধুর ওপরে, একটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ মানব মুক্তির সনদ, আর আরেকটা গল্পের বই, সেটা হচ্ছে মুজিবের তর্জনী। আর বাকি 3টি বই, একটা রবীন্দ্রনাথের খোঁজে, একটা নজরুলের সারা জীবন, আর একটা হচ্ছে পথিকৃত মুসলিম নারীদের নিয়ে অসামান্য 51। এই 5টি বই আমার এই মেলায় বেরোচ্ছে। আর
জ্যাকিকে ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য, কারণ আমার আসলে পারিবারিক একটা অনুষ্ঠানও আছে, জাদুঘরে হচ্ছে, সেটা আমাকে যুক্ত হতে হবে। এটা আসলে স্মৃতিচারণ না, স্মৃতিচারণ বলা যায়, আবার স্মৃতিচারণও না। আমার শহীদ বড় ভাইয়ের ওপরে একটা লেখাটা অনেক বড় ছিল, কিন্তু শেষ মুহূর্তে যখন জ্যাকি বলেছে যে 8 মিনিটে শেষ করতে হবে, আমি আপ্রাণ চেষ্টা করে ছোট করার চেষ্টা করেছি আর কি, যতটা সম্ভব নিয়ম মানার জন্য। ধন্যবাদ। কিবার ছিল সেদিন মনে নেই, তখন সময়ের হিসেব ছিল না, মুখ্য ছিল বেঁচে থাকা, যেন তেন ভাবে বেঁচে থাকা, দুঃসহ সময়টাকে পার করা আর প্রতীক্ষা করা এক নতুন দিনে, যেদিন এদেশের আকাশে উড়বে স্বাধীন দেশের স্বাধীন পতাকা, সে পতাকায় ভাগ থাকবে না 1000 মাইল দূরের বিজাতীয়দের। সেই কাল গোনার মুহূর্তে আমি স্কুলের উঁচু ক্লাসের ছাত্রী, এই বয়সের মেয়েরা পাকিস্তানি হানাদারদের চোখে নিতান্তই লোভনীয়। সর্বদা নিজেকে লুকিয়ে রাখি, মা থাকেন আমাকে নিয়ে সদা ভীত সন্ত্রস্ত। ভাইয়েরা যুদ্ধে, আব্বাও করে চলেছেন দেশের কাজ, বড় বোন অন্তঃসত্ত্বা। 21 মাইল রাস্তা পায়ে হেঁটে তিনি এসেছেন গ্রামে। আমাদের বাড়ি পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমরা এখন সহায় সম্বলহীন নিঃস্ব, বেঁচে আছি খবখালি গ্রামের মুক্তি পাগল মানুষের দয়ায়। আমাদের সবার বড় আপা বুলবুল, তারপরই বড়দা SBM মিজানুর রহমান, সাইফ মিজান নামে বেশি পরিচিত। বড়দা জন্মগ্রহণ করেন 1942 সালের 31 ডিসেম্বর নড়াইলের সাইফ ভিলা নামের বাড়িটিতে। প্রত্যুষের প্রথম আলোয় পুত্রের মুখ দেখে আব্বা নাম রাখলেন মিজান। মিজান অর্থ তুলাদণ্ড, সত্য আর ন্যায়ের প্রতীক। সারা জীবন এ নামের সম্মান রেখে গেছেন বড়দা। বড়দার ডাকনাম দুলু। আমার মা যখন অন্তঃসত্ত্বা তখন বেড়াতে গিয়েছিলেন কলকাতার বৈঠকখানা রোডে মামার বাড়িতে। সেখানেই দেখেছিলেন মহররমের দুলদুল ঘোড়া। কি তার তেজ, কি তার শক্তি! তখনই মনে মনে স্বপ্ন দেখেছিলেন যদি পুত্র সন্তান হয় নাম রাখবেন দুলদুল। ভালোবাসার মানুষদের মুখে উচ্চারিত হতে হতে নামটা হয়ে গেল দুলু। দুলদুল ঘোড়ার মতোই দাদা ছিলেন তেজদীপ্ত আর শক্তিমত্ত, সাথে ছিল প্রখর বুদ্ধিমত্তা। বড়দার জীবন ছিল রাজনৈতিক ঐতিহ্য মণ্ডিত। দেশপ্রেমের চেতনা আইয়ুব বিরোধী আন্দোলনে ঠেলে দিয়েছিল তাকে। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে দাদার কণ্ঠ ছিল সদা সোচ্চার। অন্যদিকে মানুষের প্রতি মমত্ববোধ থেকে উৎসাহিত হয়েছিল দাদার গল্প, কবিতা, উপন্যাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ও পত্রিকা সম্পাদক হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। নাটকের প্রতি বড়দার ছিল অপরিসীম আগ্রহ। 4টি নাটক লিখেছিলেন, অনেক তারার স্বর, প্রতিবিম্ব, প্রবাল ও ক্রান্তিকালের আকাশ। প্রতিবিম্ব নাটকটি পিরোজপুরে মঞ্চস্থ হয়। এ নাটকে বড়দা নিজে অভিনয় করেছিলেন। ক্রান্তিকালের আকাশ নাটকটি অসমাপ্ত রাজনৈতিক পটভূমিকায় লেখা এ নাটক মৃত্যুর সময় পর্যন্ত 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 70-এর নির্বাচন অবধি বড়দা লিখে যেতে পেরেছিলেন। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আইয়ুব খান, ইয়াহিয়া খান প্রমুখ এই নাটকের চরিত্র। মুক্তিযুদ্ধের সময় এ নাটককে অভিনীত হওয়ার সুযোগ পেলে হানাদার বাহিনীর বিরুদ্ধে জনমনে আগুন ধরিয়ে দিতে পারত নিঃসন্দেহে। ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই 15টি অর্থনীতির পাঠ্য বই লেখেন বড়দা। বড়দাকে অর্থনীতির পাঠ্যপুস্তক রচয়িতা হিসেবেই অনেকে জানেন। আমাদের দুর্ভাগ্য তার কোনো সৃষ্টিশীল রচনা পুস্তক আকারে প্রকাশিত হয়নি। তাই বড়দার লেখক সত্তার একটা দ্বিখণ্ডিত অংশের সাথে আমরা পরিচিত হই। তার সার্বিক লেখক প্রোফাইল দেখার সুযোগ থেকে আমরা চিরকালের মতো বঞ্চিত হয়েছি। আমাদের পিতা অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমেদ ছিলেন নড়াইলের প্রতিষ্ঠাবান আইনজীবী। তিনি তৎকালীন নড়াইল মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, যশোর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি, তেভাগা আন্দোলনের আইন পরামর্শক। 1952 সালের ভাষা আন্দোলনে
নড়াইল মহকুমা ভাষা সংগ্রাম কমিটির সভাপতি ছিলেন। 144 ধারা ভঙ্গ করে মিছিল করেছেন, জেল খেটেছেন। আমাদের মা মতি আহমেদও ছিলেন প্রগতিশীল চিন্তা ভাবনায় বিশ্বাসী সক্রিয় রাজনৈতিক কর্মী। আব্বা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আস্থাভাজন ছিলেন। 1956-57 সালের দিকে রাজনৈতিক সফরে নড়াইলে এলেন বঙ্গবন্ধু। আব্বা বড়দাকে তার সাথে পরিচয় করিয়ে দেন। বড়দাকে দেখে সেদিন চমকে গিয়েছিলেন বঙ্গবন্ধু, কারণ ছাত্রলীগের যে অংশটি বাংলার স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে কাজ করে যাচ্ছিল, নড়াইলে তার একজন কিশোর সদস্যের দেখা পাবেন ভাবেননি তিনি। সেদিন মহান নেতার কাছে দাদা যে দীক্ষা নিয়েছিলেন, যে শপথ উচ্চারণ করেছিলেন, জীবন দিয়ে সে শপথের মর্যাদা রক্ষা করে গেছেন। কলেজ জীবন শেষ করার পর বড়দা ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। বাঙালির কৃষ্টি, সংস্কৃতি ও স্বার্থের পরিপন্থী 1962 শিক্ষা আন্দোলনে বড়দা ছিলেন সামনের সারিতে। 1964 কনভোকেশন আন্দোলনে বড়দা ছিলেন অগ্রভাগে। সেদিন সচেতন ছাত্র সমাজ প্রখ্যাত গভর্নর মোনেম খানের হাত থেকে স্নাতক পত্র নিতে দীপ্ত ও সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানায়। সেদিন কার্জন হলের সমাবর্তন মঞ্চে প্রবেশকালে মোনেম খান তীব্র বিরোধিতার সম্মুখীন হয়। বড়দা মাত্র কয়েক গজ দূর থেকে মোনেম খানের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। সে ছবি সরকারি গোয়েন্দারা তুলে রাখে। দেশদ্রোহিতার অকাট্য প্রমাণ, লাট সাহেবের গায়ে হাত দেওয়ার স্বামী। বড়দা সমস্যার সম্মুখীন হলেন চাকুরিতে প্রবেশকালে। সেন্ট্রাল সুপিরিয়র পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলেও স্পেশাল ব্রাঞ্চ দেশদ্রোহিতার অপরাধে তাকে ছাড়পত্র দিতে অস্বীকার করে। বড়দাকে প্রাদেশিক সরকারের চাকুরি দেওয়া হলো। চাকুরিতে প্রবেশ করে বড়দা সরকারের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিষয়বস্তু ছিল, তিনি যদি দেশদ্রোহী হন তাহলে যে অপরাধে তাকে কেন্দ্রীয় সরকারের চাকুরি থেকে বঞ্চিত করা হলো, সেই একই অপরাধ বলবৎ থাকা অবস্থায় তাকে কি করে প্রাদেশিক সরকারের চাকুরি দেওয়া হয়? তাহলে কি পাকিস্তান অখণ্ড দেশ নয়? মুক্তিযুদ্ধকালে বড়দা ছিলেন পিরোজপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও ট্রেজারি অফিসার। যুদ্ধের শুরুতেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে তিনি জনগণ ও পুলিশ বাহিনীকে অনুপ্রাণিত করেছিলেন। পিরোজপুরের প্রশাসনের বড় অংশ বড়দার নেতৃত্বে মুক্তি পাগল জনতার সাথে একাত্ম হয়ে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশের অস্থায়ী সরকারের অনুকূলে অফিস পরিচালনা করার। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পড়েছিল বড়দার উপর। ট্রেজারির সমস্ত অস্ত্র শস্ত্র গোলা বারুদ বড়দা তুলে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের হাতে। মুক্তিযুদ্ধের পক্ষে বড়দার জোরালো ভূমিকার কথা পৌঁছে গিয়েছিল পাকিস্তানিদের কাছে। সেদিন 5 মে 1971 যুগপথ, নৌ, বিমান আর স্থলপথে আক্রমণ করেছিল পাকিস্তানিরা। এক পর্যায়ে ভেঙে গিয়েছিল মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ব্যূহ। ধরা পড়েছিল বড়দা। পাকিস্তানি সৈন্যরা তাকে জিপের চাকায় বেঁধে টেনে হিচড়ে এবড়ো থেবড়ো রাস্তা দিয়ে ফুল স্পিডে চালিয়ে দেয় জিপ। এক সময় ক্ষতবিক্ষত বড়দাকে নিয়ে দাঁড় করানো হয় বলেশ্বরের ঘাটে। ছাড়মে ওরা তাকে বলে, বল পাকিস্তান জিন্দাবাদ। বড়দা সর্বশক্তি দিয়ে উচ্চারণ করেন, জয় বাংলা। বুলেটে বুলেটে ছাত্রা করে দেয়া হয় তার দেহ। সেদিন বড়দার শরীরে কোথায় গুলি লেগেছিল, কয়টা গুলি লেগেছিল জানা যায়নি, কারণ তার মৃতদেহ পাওয়া যায়নি। সেদিন গল গল করে রক্ত ঝরে রক্তিম হয়েছিল বলেশ্বরের জল। সে রক্ত গায়ে মেখে পবিত্র হয়েছিল বলেশ্বর। লেখাটা শুরু করেছিলাম যেদিনের কথা দিয়ে, সেটা মে মাসের প্রথম দিকের কোনো একটা দিন। আপার মায়ের কান্নার মধ্য দিয়ে জেনেছিলাম বড়দাকে ধরে নিয়ে গেছে পাকিস্তানিরা। বড়দার খোঁজে মা আব্বা দাদারা অনেকবার গিয়েছেন পিরোজপুরে, খুঁজেছেন পিরোজপুরের প্রতিটি অলিগলি। মা চলে গেছেন, আব্বা গেছেন তারও আগে। মা আমৃত্যু বিশ্বাস করে গেছেন তার দুলু বেঁচে আছে। বড়দার জন্মদিনে আর প্রতিটি ঈদে কারো পদধ্বনি শুনলেই চমকে উঠতেন, পীর ফকিরের দরগায় ছুটতেন। আমার প্রগতিশীল মা ছেলের কারণে হয়ে গিয়েছিলেন নিতান্তই অবুঝ, দিশেহারা। আমরা ভাই বোনরা জানি
বড়দার কোনোদিন ফিরে আসবে না। তার কোনো সন্তানও নেই যার মধ্যে আমরা খুঁজে পেতে পারি বড়দার প্রতিচ্ছবি। এদেশের কোথাও বড়দার কোনো কবর নেই যেখানে আমরা দুফোঁটা চোখের জল ফেলতে পারি। মুক্তিযুদ্ধের সরকার 1996 সালে বড়দার নামে স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে। 2014 সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। বর্তমান সরকার এই বছর ভাষা আন্দোলনে আব্বাকে 21 পদকে অভিষিক্ত করেছে। সরকার মূল্যায়ন করেছে তার শ্রেষ্ঠ সন্তানদের। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তারপরও গভীর ব্যথা বাজে বুকে। ভাইকে হারানোর শোক কি আমাদের ব্যক্তিগত? ভাইয়ের বীরত্বের গর্ব কি আমাদের ব্যক্তিগত? স্বাধীন দেশের জনগণ মুক্ত বাতাসে শ্বাস নিতে নিতে একবারটির জন্য কি স্মরণ করে এই বীরদের? এ প্রশ্নের জবাব কে দেবে? মাঝে মাঝে বিশ্বাসের ভিত্তিভূমি কেঁপে ওঠে বারবার। এদেশের আকাশে পথ পথ করে ওড়ে স্বাধীনতার পতাকা। মাঝে মাঝে ভাবি, ও পতাকা কি ওড়ে নাকি কাঁদে? সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা। জি, একটু আমি শেষ করি। আফরোজা পারভিন আপাকে অনেক ধন্যবাদ। মর্মস্পর্শী একটা লেখা আমরা শুনলাম, আমাদের সবারই মনটা খারাপ হলো। অনেক ধন্যবাদ আপা, আপনার কষ্ট হয়েছে, লিখতে তো কষ্ট হয়েছে, পড়তেও আপনার অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমরা জানতে পারলাম, আমাদের জানাটা দরকার। আফরোজার স্মৃতি আগেও শুনেছি। আফরোজার স্মৃতি আমাদের খুবই পীড়িত করে, মর্মস্পর্শী ঘটনা। আর আমরা আশা করি যে বাংলাদেশের প্রতিটি মানুষ, ওই যে একটি কথা বলেছে যে স্বাধীন দেশে মুক্তভাবে নিঃশ্বাস নিচ্ছি আমরা, কিন্তু আমরা কি কখনো মুক্তের জন্য ভাবি কাদের অবদানে এই আমাদের মুক্ত নিঃশ্বাস? আসলে এই ভাবনাটা খুব জরুরি। এইটি ভাবলে অনেক কিছু, অনেক অন্যায়, অনেক দুর্নীতি হতো না। আর আফরোজাকে আমরা জয়ধ্বনি দিই। আফরোজা এমন বাবার কন্যা আর এমন ভাইয়ের বোন, তাদের নামে বাংলাদেশের পতাকা ওড়ে, তাদের নামে বাংলাদেশ। অনেক ধন্যবাদ জনাপা। আমি এবার নিগার সুলতানা আপাকে ইনভাইট করব, তিনি তার একটা কবিতা আমাদের সামনে পড়বেন। আমি নুরুন আপাকে মিস করছি, নুরুন আপা, আমি নুরুনকে মিস করছি কারণ ও আসার কথা ছিল, কোনো কারণে সে জয়েন করতে পারে নাই, তার একটা পাঠ পড়ার কথা ছিল আর কি। হ্যাঁ জ্যাকি, আমি একটু জেসমিনা শান্তা বলছি, আমি দুটো কবিতা পড়তে চাই, ছোট্ট আমার লেখা। একটু পরে, আমি তো একজনকে ফ্লোর দিলাম এখন, আমি একটু পরে দিচ্ছি। প্লিজ আমাকে একটু ছুটি দেন। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ আপা। আমি কিন্তু পিডিএফটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ পেয়েছি, আমরা পেয়েছি। ঠিক আছে নিগার আপা। হ্যাঁ জ্যাকি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে যে গাছায় আবার সবাই একসাথে হতে পারছি, হো ভার্চুয়াল, তাও দেখতে পাচ্ছি, মনে যেন স্পর্শ করতে পারছি। আমি আমার স্বরচিত বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার স্বরচিত একটা কবিতা পড়ছি, এটা স্বাধীনতার উপরেই আমার আগে লেখা। আমার কবিতার নাম মা। মাতৃভূমি তুমি 9 মাস গর্ভে করে ধরেছ ধারণ, হত্যা নির্যাতনা রক্ত স্রোতের মাঝে জন্ম নেওয়া তোমার স্বাধীনতাকে শ্রদ্ধায় করছি স্মরণ। স্বাধীনতা তুমি ধর্মে বর্ণে ছিলে মহিয়ান, তোমার কাছে ছিল না ভেদাভেদ হিন্দু মুসলিম খ্রিস্টান। সকলের দাবি একটাই ছিল আত্মাভিমান, মায়ের ভাষায় বলবো কথা সহজ সরল সমাধান। মায়ের ভাষা মাতৃভাষা সবার ভালোবাসা, এই ভাষাতে বললে কথা মিটে মনের আশা। মাগো, ভাষার জন্য জীবন দিয়ে যুদ্ধ করলো যারা, অল্প দিনেই ভুলে গেল শত্রু মিত্র কারা। রাজাকাররা হয়ে গেল স্বাধীন দেশের মানুষ, বুক ফুলিয়ে চলে তারা উড়ায় মনের ফানুষ। দেশটা নাকি স্বাধীন করেছে গর্ব করে কয়, তাই জানে 71-এ এরাই চেয়েছিল পাকিস্তানের জয়। শুধু কি তাই, তোমার আমার ভালোবাসায় পড়লো এদের দৃষ্টি, আমি বাঙালি তুমি বাংলাদেশি বিভাজনে হলো সৃষ্টি।
বাংলার গান, বাংলার প্রাণ, বাংলার যত কৃষ্টি কিছুই তারা পালন করে না, বলে অনা সৃষ্টি। স্বাধীনতা তুমি রক্তে রাঙানো আগুন ঝরা দিন, তোমার কণ্ঠে বেজে উঠে করুণ সুরের বীণ, আমরা অধম আজও পারিনি শুধিতে তোমার ঋণ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নিগার সুলতানা। আর ঝর্ণাপা বিদায় নিচ্ছেন আমাদের কাছ থেকে। আমরা জেসমিনা শান্তা আমার কাছে সময় চেয়েছেন, আমি জেসমিনা শান্তাকে এখন ফ্লোর দিতে চাচ্ছি। জেসমিনা শান্তা। হ্যাঁ, ধন্যবাদ জ্যাকি। হঠাৎ করে তোমার থেকে সময় চেয়ে নিলাম, ইমেলটা করতে পারিনি রাত্রে, তো আমি দেখলাম আমার কবিতা আছে স্বাধীনতার উপর, তাই পড়ছি। স্বাধীনতার সম্বন্ধে একটু বলবো। আমার বাবা কমিউনিস্ট ছিলেন এবং গেরিলা বাহিনীর সদস্য ছিলেন, কাজেই উনি মুক্তিযুদ্ধ করেছিলেন এবং তার বহু আগে থেকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ওখান থেকে উনি জড়িত ছিলেন। আর আমরাও আগরতলা দিয়ে পালিয়েছিলাম, স্মৃতি আমার আছে। তাছাড়া বাবা বঙ্গবন্ধুকে ওয়ার্ল্ড মানে বিশ্বজনীন একটা মেডেল এনে দিয়েছিলেন, সেটা জুলিও কুরি মেডেল। এটা সম্বন্ধে ওই জন্যও সবাই তাকে সম্মান করে। তো আমি যে কবিতাটা পড়ছি এটা স্বাধীনতার যে আমরা তাকে হিরো বলে জানি বঙ্গবন্ধু নিয়ে। এটা প্রথম কবিতা। কবিতার নাম হে পিতা তোমায় খুঁজে ফিরি। জাতির পিতা চলে গেছে বহু বছর আগে, এখনো আমার হাত ভিজে রয় তার তাজা রক্তে। চোখের সামনে দেখতে পাই তার লাশ, মুখ থুবড়ে পড়ে আছে সিঁড়ির তলে। মুখে বিস্ময় আর পিতা সুলভ অভিব্যক্তি। ভাবেনি যে এই বাংলায় কেউ মারবে তাকে। খুনিরা তাকে যতটাই ঘৃণা করেছিল ততটাই ভালোবেসেছিল তাদের। ডালিমার প্রবঞ্চক গোলাপেরা ঘিরে থাকতো তাকে নাগপাশে। সময়ের সাথে অভিমানী বন্ধুরা গিয়েছিল সরে, তারা তো কিছুই চায়নি এই মহান নেতার কাছে, তাই দূরে সরে রয় কিঞ্চিত অভিমানে। ফিরিয়ে দাও এ অরণ্য, ফিরিয়ে দাও আমার পিতাকে। বাংলাদেশের প্রতিটি বলাকা আজ তাকে খুঁজে, তাকে আমি আগলে রাখি পরম মমতায়। জাতি তোমরা তাকে ক্ষমা করে দিও তার ভুলের জন্য, চিনতে পারিনি ঘাতককে নিজের সন্তানের মাঝে। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এটা আমার দ্বিতীয় কবিতা। তাড়াহুড়া করছি সীমিত সময়। আরেকটা যুদ্ধ কি অবশ্যম্ভাবী? স্বাধীনতা যুদ্ধ শেষ হয়ে গেছে বহু বছর, ছাইচাপা আগুনে লুকিয়ে আছে স্বাধীনতার স্বপ্নগুলো। আবার বুঝে জেগে উঠে বীরের ডাকে তারা আধো ঘুমন্ত সরীসৃপের মতো। আরেকটা যুদ্ধ কি অবশ্যম্ভাবী? মুক্তিযুদ্ধের ৪৪ বছর পর পাকিস্তানি নারী শাসকের সাথে শোষিতের লুটেরাদের সাথে বোকা জনগণের। বলতে কি বাঙালি আজ দুভাবে বিভক্ত, দলবাজি আর নিপীড়ন। মানুষের কাতারে তোমরা ভুলো না তাদের মিছে ছলনায়, যারা লুটেছে তোমাদের বারে বারে ৪৪ বছর আগে বা পরে, কখনো পাক বা অন্য কোনো নামে। রুখে দাঁড়াবার সময় এসেছে আজ, নতুন যুদ্ধের দামাবাজে শুনি, নিপীড়িত জনগণ রুখে দাঁড়াও, আমি আছি তোমাদের সাথে। ধন্যবাদ। ধন্যবাদ জেসমিনা শান্তা আপা। আজান বোধহয় পড়ছে নাকি? আপনারা কেউ শুনতে পাচ্ছেন না? আরেকটু পরে নুরুন হচ্ছে ঢোকার চেষ্টা করছে কিন্তু পারছে না, আপনি একটু দেখে দাও। নুরুন পারছে না, আমি আবার পাঠিয়েছি তাকে লিংকটা, দেখা যাক। আচ্ছা, আজানের টাইমটা হচ্ছে ৬টা ৫, এখনো কিন্তু আজানের টাইম হয়নি। আমরা কিন্তু গাথা মিটিং যখন করতাম, ফিজিক্যাল মিটিং, তখন হাফ এন আওয়ার আমাদের লাগতো চা খাওয়ার জন্য আপা। আচ্ছা, নুরুন ঢুকতে চেষ্টা করছে তাই বলছো তুমি? জি জি জি। ওকে, আর মনে হয় আমাদের তো জাস্ট নুরুন আছে আর রাজিয়া আছে, তাই না? জি, আমরা একটু ওয়েট করি, কারণ আবার আজান পথ করে পড়বে, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে হয়। তো এই সময় এই ফাঁকে আমরা যদি একটু আগামী এপ্রিল মাসের মিটিংটার কথা একটু শেয়ার ঠিক করে নিই। যেমন আমাদের শনিবার হলে তো তোমার সুবিধা হয়। হ্যাঁ, স্যাটারডে 17 হচ্ছে, আমরা 17 একটা হচ্ছে 10 তারিখ আর একটা হচ্ছে 17 তারিখ। জি জি। 24 তারিখ খালি রাখলাম। তো 10 বা 17 আমাদের যে ধারণা ছিল এটা বৈশাখের, মানে আমাদের এটা পয়লা বৈশাখের উপরে হবে।
কিন্তু তার সঙ্গে আমরা যদি, যেটা আমরা আগেও করেছি, যেহেতু ঝর্ণা অনন্যা পুরস্কার পেয়েছে, জি ওটার ওকে ঝর্ণাকে কেন্দ্র করে আমরা একটা রিসেপশন মতো দিতে পারি সেদিন। তাহলে দুটোই হবে, পয়লা বৈশাখ এবং ঝর্ণাকে রিসেপশন দেওয়া। তো আমার মনে হয় কি ঝর্ণার পয়লা বৈশাখে আমরা কি রাখতে চাচ্ছি, আমি সবার কাছ থেকে সাজেশন চাচ্ছি, সবাই একটু মাইক গুলো খুলে আমাকে একটু বলতে পারেন পয়লা বৈশাখে আমরা কি করতে চাচ্ছি। গান তো করবোই ইনশাল্লাহ। গান করলে আপনি একা একা করলে ভালো, কারণ তাই করে ইয়ে হয়, আমি বুঝতে হয়। পারছি ঠিক মতন। আমি আমারও ভুল হলো, আমার ধারণা কে ভালো হবে কিন্তু হয় মানে না। আমরা তো প্র্যাকটিস করি নাই কখনো। আর কি যেন আছে, ওই যারা অনলাইনে গান করে তারা আগে একটু ইয়ে করে নেয়, সিং করে নেয় একজন একজনের সাথে। এটা তো আমরা ওই যদি কেউ গান করতে চায় একজন বা দুজন, আর কবিতা পাঠ করতে পারে, তারপরে রচনা থেকে অংশ বিশেষ পড়া যেতে পারে। তারপরে আমার মনে হয় যে ঝর্ণাকে কেন্দ্র করে আমরা যদি একটা অনুষ্ঠান করি, সেটা কি করব আমরা ঝর্ণাপাকে নিয়ে? একটা ঝর্ণার একটু বায়ো কেউ করে বলবে কি ঝর্ণা কি করে। আমরা ঝর্ণাকে চিনি কিন্তু কি করেছে ওটা আমরা যদি বলি। তারপরে ওর কোনো বই বা কোনো উপন্যাস পড়া, তারপরে যেটা আমরা সাধারণত করি। প্রথম হাফ হলো পয়লা বৈশাখ, দ্বিতীয় হাফ যদি আমরা ঝর্ণার উপরে করি। ঠিক আছে, তো 10 বা 17 তারিখে যদি আমরা রাখি আমার মনে হয়। আপনারা সবাই একটু বলেন আমাকে কয় তারিখে রাখলে সুবিধা হয়? 17 না 10? আচ্ছা হাত তুললে হয়। 17 কারা চাচ্ছে? 17 দুইজন, আর বাকিরা? হ্যাঁ 17। ঠিক আছে, আমরা 17 তারিখে রাখবো আপা ইনশাআল্লাহ। আই শুড বি ওকে। তাহলে আমি এরপর আবার ইনভাইট করব সবাইকে মেলে, কে কি করতে চান। আমরা তো শুনে নিলাম কি আমরা করব। আমরা একটা গান চাইবো, একটু কবিতা। পয়লা বৈশাখের উপরে কেউ যদি ছোট্ট একটু কিছু বলতে চান, যেমন সদাপা খুব সুন্দর করে বলতে পারবেন আমি জানি পয়লা বৈশাখের ইয়েটা। হ্যাঁ বলেন, আপনি সুন্দর করে বলতে পারবেন ওই সময়টা মানে কিভাবে শুরু হয়েছিল প্রথম আমাদের এই এলাকায়, এটা বলতে পারেন। আর কেউ যদি ভলান্টিয়ার করবেন সবাই, আমি কাউকে ফোর্স ভলান্টিয়ার ঠিক আছে। বলতে হয়। জি আপা, আমি এই যে 17 তারিখে মিটিং তো ফিক্স হলো না, আমাদেরকে অন্তত 2 দিন বা 1 দিন আগে হলেও লিংকটা দিতে হবে। রিমাইন্ডার। আচ্ছা লিংকটা কি দেন? বেশি আগে দিয়ে ফেললাম। বেশি আগে দিয়ে দিয়েছিলাম। বেশি আগে দিয়ে দিয়েছিলাম লিংকটা। আপা একদিন আগে হলে বেস্ট হয়, কারণ আমি খুঁজেই পাচ্ছি না কোন জায়গায় যে ঢুকে আছে। আমি বললাম আমি কি করি, ওটা কপি করে নিবি, কারণ কপি করে নিও, কপি করে নাও। কপি করে যদি নাও, কপি করে তুমি ফোনে রেখে নাও, তাহলে সব সুবিধা হয়। আর আমারও আমি একটু ফাঁক পাই, অনেক মানুষের নাম দিতে হয় তো, আমার হাতে টাইম না থাকলে আমি করতে পারি না। এই জন্য আমি ভাবছি কয়েকজনকে। শেষ মুহূর্তে বোধহয় 5 মিনিট আগে রাজিয়া আমাকে পাঠালো, আমি বললাম পাচ্ছি না কি করে। রাজিয়া পাঠিয়েছে এবং ইমিডিয়েটলি আমি ঢুকলাম আর কি। এনিওয়ে থ্যাংক ইউ, নো প্রবলেম। নুরুল থ্যাঙ্কস আসার জন্য, জয়েন করার জন্য। আমার মনে হয় আজান হবে এই 2-3 মিনিটে, তো আরো 2-1 মিনিট আছে এখনো। হ্যাঁ একটু নুরুন ঢুকেছে মাত্র। নুরুন আমরা নেক্সট মান্থে 17 তারিখে এপ্রিলের মিটিংটা করছি, এবং পয়লা বৈশাখ এবং ঝর্ণা রহমান আপাকে একটা রিসেপশন দিব আমরা, যেটা আমরা বরাবর করে থাকি আমাদের কাথার মেম্বাররা যখন প্রাইজ পান, যে আমরা করি না একটা অনুষ্ঠান রিসেপশন দেওয়া। ওটা তো আপা বলছেন যে কেউ ঝর্ণাপার বায়ো পড়লো, কেউ ওনার লেখা থেকে একটু পড়লো, এভাবে করা যায়। তো তোমরা যদি কেউ কিছু ভলান্টিয়ার করো তাহলে আমি পরে আস্তে আস্তে সাজাবো কি অনুষ্ঠানটা। হ্যাঁ এটা হলো কথা। তাহলে আপা আমরা এখন একটু ব্রেকে যাই, আবার একটু ব্রেকে যাবো 5 মিনিটের নামাজে। তোমার মাইক্রোফোনটা অফ,
করেছি। তো এখনো আমি পড়েনি। আমি সরি, আমি গুগল মিটে কোড না দিয়ে আমি জুমে কোডটা দিচ্ছিলাম বারবার। এই ভুলের কারণে আমি এতক্ষণ একদম ঢুকতে পারি নাই। সরি, ভুল হয়ে গেছে। আমরা জাস্ট 5 মিনিট ওটাই যথেষ্ট। আমরা 5 মিনিট একটু ব্রেক নিচ্ছি, কারণ এখনই আজান হবে। হ্যাঁ, তারপরে জি আপু। ঠিক আছে আপা, I'll join at 6:10. We'll join back at 6:10. 6:10 ওকে। হ্যাঁ, ঠিক আছে, একটু ব্রেক নিলাম। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এই ফাঁকে একটু বলে দিই, আফরোজা তার হ্যাঁ। লেখাটা পাঠিয়েছে, আর তাসনিম তো বোধহয় লেখে নাই। নিগারের তো লেখা আছে। নিগার, জেসমিন, তোমরা যদি তোমাদের লেখাটা পাঠিয়ে দাও, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে উঠিয়ে দেব। জি আপা, আমি আপুর কাছে কালকেই দিয়ে দিব, আজকে রাতেই দিয়ে দিতে পারবো, যেন দিয়ে দেয়। আমি কবিতাটা দিয়ে দিব আপা। তাহলে হবে কি, ওইটা আমরা এত ব্রেক নিলাম ম্যাডাম, আজান পড়বে 6:15 বা 16-তে। এর আগে আমাদের নামাজের ব্রেক ওভার হয়ে যাবে। ওহো, আমি জ্যাকিকে বলে রেখেছিলাম যে 6:15-র দিকে আজানটা পড়ে। আমরা এখন কি করি, একটু ব্রেক নেব নাকি চালিয়ে যাব? কারণ আমাদের এখানে প্রায় ডিফারেন্ট টাইমসে হয়, জি আপা, হ্যাঁ, ডিফারেন্ট আমাদের টাইমে। আজানগুলো। মানে মাগরিবের আজানে ম্যাডাম এত ডিসক্রিপেন্সি হয় না, কারণ মাগরিবের ওয়াক্তটা ছোট, তো হয়তো 1-2 মিনিট হয়, অন্যান্য ওয়াক্তগুলি তার একটু বেশি হয় আর কি। জ্যাকি তো 5 মিনিট পরে আসছে, বাট তখন আবার নামাজের টাইম হয়ে যাবে। এনিওয়ে, যেটা আমি করি, আমি একটু আগে পরে নিই অনেক সময়। সিক্স নাইন বলছে আসলে, 6-9। ফরিদা, তুমি এসছো? ফরিদা মজিদ, ফরিদা, 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 তোমার মাইক্রোফোনটা আনমিউট করো, আনমিউট করো। বুঝতে পারছি না। নিয়াজ আপা, কবিতা কি মেইলে পাঠিয়ে দিব? হ্যাঁ, মেলে পাঠিয়ে দাও প্লিজ। আচ্ছা, সে আবার চলে গেছে।
ফরিদা, আমি তোমাকে আনমিউট করতে পারছি না। ফরিদা, 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 তুমি কি কথা বলবে? ফরিদা, তুমি কথা বললে তোমার মাইকটাকে আনমিউট করো। হ্যালো ফরিদা, তুমি তোমার আচ্ছা, is everyone back? আমরা শুরু করতে পারি যদি সবাই এসে থাকে। 11 বাজে, 6টা। জ্যাকি, জি আপা। তুমি ফরিদা এসছে, আমি ফরিদাকে বলছি আনমিউট করতে। সে যদি আনমিউট না করতে পারে তাহলে সাথে কথা বলতে পারবে না। ঠিক। আর নুরুন কোথায়? নুরুন হচ্ছে না, হচ্ছে না, তাহলে বাদ দিলাম তোমাকে। আর কি করব? তুমি বুঝতে পারছো না? ওখানে একটা, শোনো, ওখানে নিচে একটা টেলিফোন আছে, দেখ। আপা বলেন, স্পিকারের মতো একটা ছবি আছে, মাইক্রোফোনের আমি মতো। তো বলছি ওকে, শুনো, ওখানে 3টে ছবি আছে, মাঝখানে আছে টেলিফোন। আচ্ছা, ওকে, নেভার মাইন্ড, দেন ইউ আর গোইং ব্যাক টু দ্য প্রোগ্রাম। ইউ আর গোইং ব্যাক টু দ্য প্রোগ্রাম। তো জ্যাকি তুমি চালাও, পারছো না। জি আপা। আচ্ছা, ওকে। নুরুন, নুরুন কোথায় গেল? নুরুনকে তো দেখতে পাচ্ছি না। আবার নুরুন নামাজে গেল নাকি? আমি একটু ফোন দিচ্ছি নুরুনকে। এসছে, নুরুন এসছে। হ্যাঁ নুরুন, আমি তোমাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। তুমি যেটা করতে চাচ্ছিলে ওটা ওটা কিন্তু একটু ইন্ট্রোডাকশন দিয়ে তারপরে তুমি শুরু করো। We resume our meeting. সবাইকে স্বাগত জানাই আমাদের গাথা মিটিং। আমরা সবাই আগে একসাথে সামনাসামনি বসতাম, মুখোমুখি দেখা হতো। কয়েক মাস ধরে আমরা এভাবে ভার্চুয়ালি করছি, কিন্তু তারপরেও আমি মনে মনে একই আনন্দ অনুভব করি। মনে হয় যেন আমরা অন্তত দেখা হচ্ছে, চোখের দেখা হচ্ছে, সবার কণ্ঠ শুনতে পাচ্ছি, এবং আমরা প্রত্যেকে যারা যেই ক্ষেত্রে আছেন তাদের সেখান থেকে তাদের কিছুটা আমরা তাদের কন্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা হয়। তো এই জন্য আমি নিয়াজ আপাকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপা এটা যে শুরু করেছেন। আমাদের মনের একটা আসলে গাথা আমাদের মনের একটা খাদ্য, সোজা কথা। তো কোভিড এর জন্য আমরা অনেকদিন এটা থেকে বঞ্চিত ছিলাম, আবার শুরু হয়েছে। আশা করি আমরা এটা কন্টিনিউ করতে পারবো। আর আপা, আমি আজকে পড়বো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী থেকে কিছুটা অংশ বিশেষ। এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে এটা শুরু হয়েছে, বঙ্গবন্ধু শুরু করেছেন এটা উনি যখন 1947 সাল থেকে নানান সময় জেলে ছিলেন। ওই বিভিন্ন সময়ের
লেখা থেকে এই অসমাপ্ত আত্মজীবনীটা মানে যেটা মানে প্রিন্ট আকারে আমরা যে বইটা পেয়েছি সেটা নানান সময় লেখা থেকে, কিন্তু লেখাটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন ওনার একেবারে জন্মের সময়ের থেকে, কিন্তু এটা অসমাপ্ত আত্মজীবনী বলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এখানে এই এই আত্মজীবনীতে আমাদের 1971 সালে আমাদের মানে যখন আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশে চলছিল ওই সময়টার উল্লেখ নাই, কারণ তার অনেক আগেই এই আত্মজীবনীটা এই অংশটুকু শেষ হয়ে গেছে। কিন্তু এখানে যেহেতু বঙ্গবন্ধুর নানান সব সময়ের কার্যক্রমগুলোই উনি ডায়েরিভুক্ত করেছিলেন, তাই এই ওনার যে ভবিষ্যতের যে একটা পরিকল্পনা ছিল স্বাধীন বাংলাদেশের, সেটা নানান সময়ের লেখা থেকে ওই সময়ের কথাগুলো একটু একটু করে উঠে আসে। তো আমি সেই বইয়ের যেখানে আমাদের স্বাধীনতার বিষয়গুলো কিছুটা হলেও আলোচনা হয়েছে এই বইয়ে, আমি সেখান থেকে একটু অংশ নির্বাচন করেছি আজকে পড়বার জন্য। এটা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর জীবনীতে পেজ 49 থেকে আমি পড়ছি। যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে মিস্টার চার্চিল ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন, কিন্তু কোনো ফল হয় নাই। যুদ্ধের পরে যখন মিস্টার ক্লিমেন্ট এটলি লেবার পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হন, তখন তিনি 1946 সালের 15 মার্চ তারিখে ক্যাবিনেট মিশন পাঠাবার কথা ঘোষণা করলেন। তাতে 3 জন মন্ত্রী থাকবেন। তারা ভারতবর্ষে এসে বিভিন্ন দলের সাথে পরামর্শ করে ভারতবর্ষকে যাতে তাড়াতাড়ি স্বাধীনতা দেয়া যায় তার চেষ্টা করবেন। ভারতবর্ষে বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে যত তাড়াতাড়ি হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, বড় লাটের সাথে পরামর্শ করে। এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন লর্ড পেথিক লরেন্স, সেক্রেটারি অব স্টেট ফর ইন্ডিয়া, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, প্রেসিডেন্ট অব দ্য বোর্ড অব ট্রেড অ্যান্ড মিনিস্টার, and Mr. A.D. Alexander, First Lord and Admiralty. এরা ভারতবর্ষে এসে বড়লাটের সাথে এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে পরামর্শ করে একটি কর্মপন্থা অবলম্বন করবেন, এবং মিস্টার এটলির বক্তৃতায় মুসলমানদের পাকিস্তান দাবির কথা উল্লেখ তো নাই, বরং সংখ্যালঘুদের দাবিকে তিনি কটাক্ষ করেছিলেন। মিস্টার এটলি তার বক্তৃতায় এক জায়গায় যা বলেছিলেন তাই তুলে দিচ্ছি। Mr. Etley declares that minorities cannot be allowed to impede the progress of majorities. Mr. Etley বক্তৃতায় কংগ্রেস মহল সন্তোষ প্রকাশ করলেন। মোহাম্মদ আলী জিন্নাহ এই বক্তৃতায় তীব্র সমালোচনা করলেন। ক্যাবিনেট মিশন 23 মার্চ তারিখে ভারতবর্ষে এসে পৌঁছলেন। তারা ভারতবর্ষে এসে যে সকল বিবৃতি দিলেন তাতে আমরা একটু বিচলিত হয়ে পড়েছিলাম। আমরা বলতে এখানে বঙ্গবন্ধু নিজের এবং তার দলীয় লোকজনের কথা বলছেন। আমরা দলবল বেঁধে শহীদ সাহেবের কাছে যেতাম, তাকে বিরক্ত করতাম, জিজ্ঞেস করতাম কি হবে। শহীদ সাহেব হচ্ছেন শহীদ সরওয়ার্দী। শহীদ সাহেব উত্তর দিতেন, ভয়ের কোনো কারণ নেই, পাকিস্তানের দাবি ওদের মানতেই হবে। আমরা দিনের বেলা তার দেখা পেতাম খুব অল্পই, তাই রাত 11টার সময় নুরুদ্দিন ও আমি যেতাম। কথা শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে যেত। আমরা প্রায়ই হাঁটতে হাঁটতে থিয়েটার রোড ধরে বেকার হোস্টেলে ফিরে আসতাম। 2-1 দিন আমরা রিপন স্ট্রিটে মিল্লাত অফিসে এসে চেয়ারেই শুয়ে পড়তাম। মিল্লাত কাগজের জন্য নতুন প্রেস হয়েছে, অফিস হয়েছে, হাসিম সাহেব সেখানেই থাকতেন। খন্দকার নুরুল আলম তখন মিল্লাত কাগজের ম্যানেজার হয়েছেন। তখন লীগ অফিসে থেকে আমাদের আলোচনা সভা মিল্লাত অফিসেই বেশি হতো। মুসলিম লীগ অফিসে এমএলএরা ও মফস্বলের কর্মীরা এসে থাকতেন। বরিশালের ফরমুজুল হক সাহেব মুসলিম লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তিনি অফিসেই তার ফ্যামিলি নিয়ে থাকতেন। শহীদ সাহেব তাকে মাসে মাসে বেতন দিতেন। হঠাৎ খবর আসলো জিন্নাহ সাহেব 7, 8, 9 এপ্রিল দিল্লিতে সমস্ত ভারতবর্ষের মুসলিম লীগপন্থী কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের কনভেনশন ডেকেছেন। বিগত নির্বাচনে বাংলাদেশ ও মুসলিম সংখ্যালঘু প্রদেশগুলোতে মুসলিম লীগ একচেটিয়া ভাবে জয়লাভ করেছে।
তবে অধিকাংশ মুসলিম জনসংখ্যা পাঞ্জাব, সিন্ধু ও সীমান্ত প্রদেশে মুসলিম লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ হতে পারে নাই। তাই শুধুমাত্র বাংলাদেশের জনগণ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ সরকার গঠন করেছে। পাঞ্জাবে বিভিন্ন খিজির হায়াত খানের নেতৃত্বে ইউনিয়নিস্ট সরকার, সীমান্তে ডক্টর খান সাহেবের নেতৃত্বে কংগ্রেস সরকার, সিন্ধুতে জনাব আল্লাহু বক্সের নেতৃত্বে মুসলিম লীগ বিরোধী সরকার গঠিত হয়েছে। 4টা মুসলমান সংখ্যাগুরু প্রদেশের মধ্যে মাত্র বাংলাদেশে এককভাবে মুসলিম লীগ সরকার গঠন করেছে। অন্যান্য প্রদেশে মুসলিম লীগ বিরোধী দল হিসেবে আসন গ্রহণ করেছে। সমস্ত ভারতবর্ষে তখন 11টা প্রদেশ ছিল। আমি এইটুকুই পড়ছি। আসলে এটা এমন নেশার মতো, মানে ধারাবাহিকভাবে কাহিনী আসতেই থাকে। তো আমি আর বেশি সময় নিচ্ছি না। আমার ধারণা যে অসমাপ্ত আত্মজীবনী বোধহয় আমরা এখানে যারা আছি সবাই পড়েছি। তো এরপরে আবার যখন সুযোগ পাবো তখনও আবার কিছু এইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এটা হচ্ছে 47-এর সময়ের ঘটনার সময়, বোধহয় পাকিস্তান ফরমেশনের সময়। আমার এখানে একটু বলতে ইচ্ছা করছে, আমি আসলে ওই হিস্টোরিক্যাল বইগুলো একটু ঘাটাঘাটি করি, সেই জন্য আসলে কিন্তু বাংলাদেশের দাবিটা তখন থেকে এসছে যখন আমরা বাঙালিরা, যখন আমাদের বাংলা একটা আলাদা প্রেসিডেন্সি তৈরি করা হয়েছিল 1905 সালে, সেটা আবার রদ করা হলো 1911 সালে। তখন থেকেই মনে হয় বাঙালিদের মনে একটা নিজেদের একটা ভূখণ্ডের জন্য আমরা কেঁদে কেটে মরছিলাম আর কি। এবং সেটা বারবারই বলা হয় যে আমাদের এই অঞ্চলের বাঙালিদের একটা মানে সবসময় নিষ্পেষণ করার একটা টেন্ডেন্সি ছিল অন্যদের, এবং আমাদের সেরকম নেতা ছিলেন না যিনি উচ্চ স্বরে আমাদের জন্য কথা বলতে পারতেন, যেটা শেখ মুজিব এসে আমাদের নিজেদের মানুষ আর কি। তো শেখ মুজিব এসে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে আমাদের সেই ল্যাকটা বা সেই অভাবটা পূরণ করেছিলেন, এবং সেই জন্য তারই নেতৃত্বে আমরা হয়তো এতদূর এগিয়ে যেতে পেরেছি। এটা আমার সবসময় মনে হয়। আর আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এই যে বঙ্গবন্ধুর আত্মজীবনী সহ এই ধরনের যে বইগুলো আছে, সেই সময় আসলে কি ঘটেছিল এটা জানার জন্য। থ্যাংক ইউ নুরুন, তুমি এটা পড়ে শোনালে আমাদেরকে। আমি রাজিয়া আপাকে দেখতে পাচ্ছি না। রাজিয়া আপা, এই যে আপা জয়েন করেছেন। আপা আনমিউট করেন একটু, আমি আপনার কবিতাটা শোনার জন্য উদ্গ্রীব অপেক্ষায় বসে আছি। স্বাধীনতা তুমি, ইংরেজি ট্রান্সলেশন। ইংরেজি ট্রান্সলেশন, বাহ, দারুণ। আপা আছেন আপনি? রাজিয়া আপা, একটু আগে দেখলাম আপনাকে। ব্রেকের পরে কি আপা এসেছিলেন? হ্যাঁ দেখলাম তো, দেখলাম তুমি পড়ছিলে যখন আপা ছিলেন। একটা ফোন দেব? তাহলে আবার কি ট্রাই করবেন? আচ্ছা, ওকে ওকে ওকে। আবার নেটওয়ার্ক ড্রপ করেছে। শি ইজ ট্রাইং টু গেট ইন। শি ইজ ট্রাইং টু গেট ইন। একটু ওয়েট করি আমরা, বলো যে হাফ আ মিনিট সময় দিতে থাকে। শি ইজ ব্যাক। ওকে, where is she back? No, there she is. Yes, okay. Welcome appa, unmute korte hobe. Yeah, okay. Assalamu alaikum. My connection is really bad today, so if it goes off, give me 15 seconds and then just go on. It can't be helped. I mean, I've been coming and going. Tai dekhchi. Okay. Razia, who translated the poem, Razia? Yeah, I'm coming to that. Okay. I'll give you the name and ঠিক আছে, Freedom. Kubi Holen Shamsur Rahman. Translation is, there are a number of translation. I chose this one, Sayyid M. Islam. Okay? আর এই কবিতাতে কবি যেটা করেছেন, উনি একটা কোলাজ দিয়েছেন।
স্বাধীনতা কি ডিফাইন না করে ওনার কনসেপ্টে একটা collage of concrete cultural images. So all these images that you see are about Bangladesh, what we do, what we are as a people. Okay? So Freedom by Shamsur Rahman. Freedom. গেল চলে। নেটওয়ার্কে ডিস্টার্ব করছে মনে হয় নাকি? আচ্ছা, আমরা একটু অন্য কথা বলি আপার জন্য ওয়েট করতে করতে। পরের মিটিং এ কি কি রাখবে? হ্যাঁ, সেটা আমি অলরেডি বলেছি। একটা গান থাকবে, কেউ যদি গান গাইতে চায়, কেউ ইন্টারেস্টেড এখানে যারা আছেন, আমি তো মেইল পাঠাবো, তারপর আগে জেনে ফেললে ভালো হয়। আপা এসছেন? না, নট রিয়েলি না। আচ্ছা, তাহলে আমরা একটা গানের, কেউ একটু ভলান্টিয়ার করবে কিনা গান গাইতে? ঝর্ণা ছাড়ার গান খুব ভালো রকম জানে কে এখানে? তুমি জানো? না, তাহলে জ্যাকি তুমি গাইতে পারো তো। না, ঝর্ণাপা যদি গান তাহলে ঝর্ণাপা গাবে, না নাইলে আমি, মানে সেটা আমি আপার সাথে কথা বলে তাহলে ঠিক করে নেব। সবাইকে একটু পার্টিসিপেট করতে হবে। তোমরা দুইজন হলো তো, তারপরে আচ্ছা, কবিতা, কবিতা কেউ পড়বে? আমি ঝর্ণাপার লেখা থেকে পড়বো। আচ্ছা, এটা তাহলে ওই সেকেন্ড পার্টটায় আমরা দুইটা পার্ট করে নিচ্ছি। একটা হচ্ছে আমাদের রাজি আপা ফোন করেছেন। জি আপা, আচ্ছা, জাস্ট একটা শুনেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে আপা, ওকে। বাট আপনি এটা পড়িয়ে শুনিয়ে দিবেন এক সময়। হ্যাঁ, উনি পাচ্ছেন না। ফোনে করুক না, ভয়েস করুক, ফোনে করুক, ফোনে বলুক। ফোনে বললে আমরা কিভাবে শুনবো এখানে? না, শোনো জ্যাকি, আমার কাছে একটা, I would like to read a poem. ওকে, আমার কাছে আছে, let me read it because যেহেতু আমরা we agreed that we would end with a translation by Shamsur Rahman. জি আপা, Shamsur Rahman's poem. হ্যাঁ হ্যাঁ, কবির চৌধুরীর লেখা। হ্যাঁ, ওকে ওকে। আমি পড়ার আগে তুমি যদি কিছু কথা বলতে চাও বলো। জি, আমি বলছিলাম কবিতা দিয়ে শেষ করব। আমি বলছিলাম যে আমরা নেক্সট অনুষ্ঠানটা দুই ভাগে করব। প্রথম ভাগটাতে আমরা আমাদের পয়লা বৈশাখের সেলিব্রেশন করব এবং সেকেন্ড পার্টটাতে আমরা ঝর্ণাপাকে একটা রিসেপশন দিব। তো ঝর্ণাপার রিসেপশনের মধ্যে নুরুন বলছে যে সে একটু পড়বে। ঝর্ণাপার কোনো গল্প থেকে পড়বে নাকি ঝর্ণাপার সম্পর্কে পড়বে? আচ্ছা, তাহলে একজনকে খুঁজে বের করবো যে ঝর্ণাপার সম্পর্কে একটু বলবে। না, ঝর্ণাপার সম্পর্কে ঝর্ণাপার হাজবেন্ড একটা লেখা লিখেছে, ওইটা আমার কাছে আছে, আমি ওইটাও পড়তে পারি। ওইটা একটু হ্যাঁ, ওনাকে দাওয়াত করব পড়ার জন্য। ঝর্ণার হাজবেন্ড যদি তাহলে আমরা ওনাকে নিমন্ত্রণ করব। ঠিক আছে, হ্যাঁ, ওনার বউ, তুমি তাহলে ওনার গল্প ভালো হয়। ঠিক আছে, আমি আপা পেরেক থেকে একটা অংশ পড়বো, একটা গল্প আমি ট্রান্সলেট করেছি ওনার পেরেক। ঠিক আছে, আগে বইটা বের করতে হবে। কিন্তু জ্যাকি 17 এপ্রিল রোজা থাকবে, তাহলে টাইমটা কখন হবে? ও হ্যাঁ আপা, এটা তো চিন্তা করতে হবে। টাইমটা তাহলে সকালে 11টার দিকে বেটার, কারণ রোজার দিন হলে, আর এটা যদি শনিবার হয়, শনিবার হলে 11টা, আমি 11টা হলে আমি পারবো, আমি তো অফিসে থাকবো, টেবিল চেয়ারে থাকবো। অফিসে থাকবে, আচ্ছা ঠিক আছে। এটা কি বার? 17 তারিখ কি বার? শনিবার। হ্যাঁ হ্যাঁ, শনিবার 17 তারিখ হলে 11টা। রোজা মাসে তো একটাই মিটিং, রোজাতে তো একটাই, আমরা 11টায় শোনা যেত। 11টা বা 11:30, যেটা বলো। ঠিক আছে, 11টার আগেও না পরেও না, কারণ আগে হলে আবার ওই যে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠে, আবার পরে হলে দুপুর হয়ে যাবে, নামাজের সময় হবে। আমার মনে হয় এটা ভালো হয়েছে। তাহলে ফার্স্ট পার্টে ওইটা হবে, আর তাহলে আমরা ঝর্ণাপার হাজবেন্ডকে বলবো ওনার ওটা পড়তে, পুরোটা না, যতটুকু পারেন। আর তুমি হচ্ছে একটা গল্প থেকে পড়ো, আমি একটু পেরেক থেকে একটা অংশ, যে অংশটা আমার ভালো লাগে সেই অংশটা। তাহলে হয়ে গেল, 3 জন হয়ে গেল এখানে, আর ওদিকে কাউকে, তাহলে আমি গান গাচ্ছি না সেটা। হ্যাঁ, বুঝতে পারছি, এরকম হয়। এই যে আপা এসছেন তো, উই ক্যান সি। রাজিয়া আসছে। ওকে, গুড। রাজিয়া, আনমিউট।
আনমিউট আপা, আনমিউট হচ্ছে না। আচ্ছা, আবার যদি চলে যায় আমার করার কিছু নেই, okay? I'll start from the beginning. Freedom by Shamsur Rahman. Freedom, your Robi Thakur's timeless poetry and everlasting lyrics. Freedom, your Qazi Nazrul, his willowy mane swaying rapturous with the joy of creation, a great man. Freedom, you are the radiant gathering of Shahid Minar on the immortalized February 21st. Freedom, you are the flag-draped slogan, serenaded, boisterous procession. Freedom, you are the farmer's beam amidst his fields. Freedom, you are the lightsome swim of a village lass in a pond in midday sun. Freedom, you are the sinewy muscle on a young laborer's sun-bronzed, skilled arms. Freedom, you are the gleam in a freedom fighter's eyes, scanning the horizon draped in darkness. Freedom, you are the crisply worded, spirited speech of a bright young learner in the shade of a banyan tree. Freedom, you are the tumult of chaps in tea shops, parks, and fields. Freedom, you are the roaring sweep of Kalbushaki across the horizon. Freedom, you are the heart of the river Meghna, shoreless in Sravan. Freedom, you are the soft stretch of father's chivalrous prayer mat. Freedom, you are the ripples on mother's bright sari spread out on the yard. Freedom, you are the hue of henna on sister's gentle hands. Freedom, you are the colorful poster, tremulous as starlight in the hands of a friend. Freedom, you are the homemaker's raven hair, luxurious and undone, untamed and wild in the wind. Freedom, you are the colorful jacket on a lad, the playful sunlight bouncing off a young girl's supple cheeks. Freedom, you're the home amidst the flower garden, the warble of coel bird, the twittering leaves of antediluvian banyan trees. My notebook of poetry to pen poems as I please. Thank you. I made it. Thank you. I was Thank so you. scared it was Thank going you, to Appa. go off. I think I rushed. Very nice, very nice. আপা আপনি কি পড়বেন? না, নিয়াজ আপা না, হয়ে গেল তো Oh, Anyway. were you going to read it, Niazappa? No, because because- একটা কবিতা দিয়ে শেষ করতে চাচ্ছিলাম তো আপা বললেন যে ঠিক আছে আমি আপা তাহলে নিয়াজ আপা বলেন না, না আপা পড়তে পারেন। আপনি তো একটা চয়েস করেছেন, তো একদম ছিলেন, বেছে না, নিয়েছিলেন। একই কবিতা আমি ভাবলাম কে রাজিয়া যদি না পড়তে পারে That doesn't matter, সময় আছে তো আমাদের। Uh-oh. না একই কবিতা কেন পড়বো আবার একই কবিতা বাংলায় পড়েন। তাও পড়বো আচ্ছা if you agree then I will read it. It is by Kabir Chaudhary and it is different. I was going to read it because Razia was not here, but since she has come, I'll still read it. Since you insist. She's gone. She's gone. Okay. This is by Kabir Chaudhary, right? ওই তো অন্য একজনের তো দুইটা তো দুই রকম হবে। দুই রকমই হয়েছে। ঠিক আছে। আমি এটা পড়ি, হ্যাঁ? অবশ্যই। শামসুর রহমানের একই কবিতা কিন্তু অনুবাদক হচ্ছেন কবির চৌধুরী, প্রফেসর কবির চৌধুরী। Liberty you are. Liberty you are, Tagore's ever youthful poetry, his indestructible songs. Liberty you are, Qazi Nazrul Islam, that noble soul with his shock of wavy hair, always a quiver with the ecstasy of creation. Liberty, you are the bright assembly on the immortal 21st of February at the foot of the Shahid Minar.
Liberty, you are a festoon bedecked, slogan chanting, fiery procession. Liberty, you are the peasant's smile on his crop-laden field. Liberty, you are the free, unrestrained swimming of a village belle in mid-tank on a sunny noon. Liberty, you are the bright gleam in the eyes of a liberation soldier moving on the frontier in pitch black darkness. Liberty, you are the scintillating discourse of a young trainee under the shade of a banyan tree. Liberty, you are the stormy dialogue in tea stalls, playgrounds, and cornfields. Liberty, you are the summer thunderstorm lashing the sky from horizon to horizon. Liberty, you are the heaving bosom of the vast Meghna in the rains. Liberty, you are the generous expanse of my father's soft prayer mat. Liberty, you are my mother's snow white sari fluttering in the breeze on the clothesline. Liberty, you are the red color of mehndi on the tender palm of my sister. Liberty, you are the flaming poster shining like a star in my friend's hand. Liberty, you are the thick, black, disheveled hair of my wife blowing in the wind. Liberty, you are the colored shirt on my son, the play of sunlight on my daughter's cheeks. Liberty, you are my garden, the song of the cuckoo, the rustling leaves of an ancient banyan tree, the exercise book where I write my poems just as I choose. Beautiful, thank you. Thank you so much. অনেকখানি পার্থক্য ছিল। এটার নাম কি লিবার্টি? এটার নাম কি লিবার্টি আপা? লিবার্টি, হ্যাঁ, লিবার্টি ইউ আর। ওটা হচ্ছে একজন শব্দ ব্যবহার করেছে লিবার্টি আর একজন ফ্রিডম। বাকিতেও কিন্তু চিন্তার ক্ষেত্রেও কিন্তু পার্থক্য আছে দুইজনের। কবি চৌধুরীটা একটু ক্লাসিক মনে হলো আমার কাছে, একটু পুরনো টাইপের। আমি পড়তাম, আমি তাড়াতাড়ি টেনে আনলাম কি আমরা শেষ করার কথা ছিল, যদি রাজিয়া না পড়তে পারে তাহলে। থ্যাংক ইউ ফর রিডিং ইট। না দ্যাটস ওকে, কারণ হলো যে কবির চৌধুরী যেই সময়কালে তার চিন্তা চেতনায় স্বাধীনতা যেভাবে এসছে, শামসুর রহমানকে ফলো করেছে, কিন্তু সেখান থেকে একটুখানি ছুটেও গেছে মাঝে মাঝে। আবার যেটা রাজিয়া পড়লো সেটা একদম এখনকার মানে কি বলবো নতুন প্রজন্মের চোখে কিভাবে এসছে, সেটা দুটো পার্থক্য আছে। না ভালোই হলো, ভালো লেগেছে আপা, এটা একটা কম্পারিজন। ভেরি মাচ, আমার মনে হলো ভালোই হলো আমাদের অনুষ্ঠান। জি আপা, খুবই সুন্দর। We want to meet again inshallah on the 17th. কিন্তু সেটা 11টার দিকে, 11টার সময় দিকে না, 11টার সময় ভালো দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আমি সবাইকে মেইল দিয়ে জ্বালাবো, প্লিজ আপনারা উত্তর দিন। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। অনেক কাজ করো জ্যাকি, অনেক কাজ করো। থ্যাংক ইউ আপা। হ্যাঁ জ্যাকি সবসময়